আসসালামু আলাইকুম। আমার নাম মুস্তাকিম। আমি মুক্তাগাছার একজন বাসিন্দা। আমার গ্রাম হচ্ছে পান্নাতবাড়ি। তো যে ঘটনাটা বলতেছি প্রায় 2018 সালের শেষ দিকের ঘটনা। সেই সময় আমরা 4 জন বন্ধু ছিলাম। 4 জন, আমি, সুজন, সজীব ও আরেকজন হচ্ছে নাবিল। 3 জুলাই একদিন প্ল্যান করলাম যে আমরা মাছ ধরতে যাব বিলে। আমাদের বাড়ির পাশে প্রায় 3 থেকে 400 গজ দূরে একটা বিল, নাম হচ্ছে কাসমা বিল। ওই বিলে অনেক মাছ। আমরা প্ল্যান করলাম রাত্রে যাব। তো লাইট, পোস, টেডা বা চাবি নিয়ে আমরা গেলাম। 4 জনের 4টা জিনিস নিয়ে গেলাম। যাওয়ার পর অনেক খোঁজাখুঁজির পর কোনো জায়গায় মাছ পাচ্ছি না। প্রায় যাইতে যাইতে প্রায় রাত বাজে, তখন 2টার মতো। ঠিক তখন হঠাৎ নামলো হালকা বৃষ্টি। বৃষ্টি এনে রাত্রের বেলা কই যাবো? তার সাইডে একটা আর কি প্রায় অনেকটা দূরে একটা আর কি ফিশারি আছে, ইসব মিয়ার ফিশারি। ওইখানে একটা চাঙা ছিল, ওইখানে একটা চালের টিনের টুই ছিল, ওইখানে যে আমরা বসলাম। বসার প্রায় আধা ঘন্টা অনেকটা বৃষ্টি হওয়ার পরে যখন চলে আসবো আর মাছ ধরবো না, প্রায় অল্প কিছু মাছ, আমরা চলে আসবো। এখন যাওয়ার পথে বললাম যে আর একটু ওই দিকটা দিয়া যাই, যদি কিছু পাই। তো যাইতে যাইতে দেখা গেছে একটা খেতে তেমন পানি না, আবার বেশিও না। ওই পানির ভিতরে হঠাৎ মাছ ধরতাছি। ভালোই ছোট ছোট কয়টা মাছ দেখা যায়, শুধু পুঁটি মাছ আর ওই রাগা। তো মাছ ধরতাছি, হঠাৎ 2 জন আমাদের থেকে বিচ্ছিন্নর দিকে। প্রায় আমরা এই খেতে আর ওরা আছে সামনের 2টা ক্ষেত আগাইয়া। তো আমরা ডাকতেছি, আবার আমাদের ভিতরে একটা ভয়। বাড়ি থেকে বলে যে বিলে রাত্রে মাছ ধরা যাবে না, অনেক ডর ভয় দেখায়। তো আমরা তেমন একটা পারতো না করে আর কি, 4 বন্ধু, শক্তি আলাদা, আমরা 4 জন। তো গেছি, যাওয়ার পর হঠাৎ এরকম মাছ ধরতাছি। ধরার পর 2 জন অনেকটা যাইতে 3 ক্ষেত পার হইতে অনেকটা গেছে গা। ওদেরকে খুঁজতে আমরা আবার এদিক দিয়ে মাছ পাইতাছি। আমরা চাইতাছি না যে ওগরে ডাক দিয়ে ওরা মাছটা ধরুক, আর ওরাও চাইতেছে না যে ওরা যে মাছটা ধরতেছে এটা আমরা ধরি। তো এরকম দুই দলের ভিতরে একটা হয়ে গেল। তো ওরা অগর মতো ধরতেছে, আমরা আমগো মতো। তো হঠাৎ ধরতে কিরকম জানি আবার বৃষ্টির আবহাওয়া দেখলাম। তখন বেলা আবার ডাকতাছি যে চল জামুগা, অনেক হয়েছে মাছ। প্রায় তখন বেলা ওইবারের তুলনায় অনেকটা মাছ আমরা পাইছি, ওই এতক্ষণ যে ক্ষেতগুলো ধরলাম ওই ক্ষেতের তুলনায়। তো মাছ ধরা শেষ, এখন আমরা জামুগা, ওগরে ডাকতাছি, ওরা করতেছে খালি আরেকটা ক্ষেত দেখি। তো যখন বেলা আমরা অগর ওখানে যাইতে অগর ওই পর্যন্ত যাইতে দেখি ওরাও আমগর সমতুল্য মাছ পাইছে। তো পাওয়ার পরে বললাম যে আই জায়গা। পরে একজনে বলতেছে যে বন্ধু ধারা একটা মাগুর মাছ দেখছি, এই মাগুর মাছটা ধরার লিগা খুবই করতেছি। পরে আরেকটা আরেকটু দূরে ওরে জিগাইলাম, আয় তুই আয়, ও একসাথে আয়, মাগুর মাছটা ধরি। কয় এই যে একটা শোল মাছ আছে, আর এটাও ধরি, তুই একজন এনে আয়, একজন এনে যা। তো ধরতে এখন যাই, আমি মাছ দেখি না, কিন্তু ওই দেখতেছে মাছ। কই এই যে দিক দিয়ে ধর দিল, আবার আগাই নাই। পরে যাইতে কিছুক্ষণ পর চাবি দিয়ে চাপ দিছে। তো শব্দও শুনলাম যে চাবির ভিতরে পড়ছে, হাত দেয় মাছ নাই। আবার একটু আগাই দে, আবার মাছ লড়তাছে। পরে যখন বলা ওই সামনের বার লড়তাছে, তখন আমার চোখে পড়ে যে মাছ আছে আদৌ। তো আমিও ঝাঁপাই পড়ি ওটার উপর। তো লাভ নাই, যাইতে দেখি আবার আরেকটু আগাইছে। তো আমরা খেয়াল করলাম যে আমরা যে টানের দিকে গেছিলাম প্রথম দিয়া, ওদিক থেকে যাইতে আবার আমরা বিলের মাথার দিকে, একদম মান্দা যেটা কয় বিলের মুখ, যেখানে আমার মতো 2টা মানুষ গাইরা যাইব, প্রায় অনের কাছাকাছি চলে গেছি আমরা যাইতে। এই মুহূর্তে আবার অনেক বৃষ্টি নেমে গেছে। ওই তখন বেলায় আকাশ খুব মেঘাচ্ছন্ন। পরে বললাম যে মাছ আর ধরবো না, ল জামুই গা। এর মধ্যে ওই যে ওরা যে 2 জন ছিল মাগুর মাছের পিছনে দৌড়াইতেছে, ওরা কয় পাইছি আয়। ওরা ধৈরা চাবির ভিতরে মাছ আছে, ওরা হাত দিয়ে ধরতেও আছে, কিন্তু কেউ আর মাছটারে ব্যালেন্স করতে পারতেছে না। ঠিক ধরতেছে ঠিকই, কিন্তু কেউ আর পারতেছে না। পরে এমনিতে ভয় ঢুকিয়া গেছে ভিতরে, যাই জায়গা মানুষেও কয়। পরে চাবি তুললা আয়া পড়তাছি। আওয়ার পথে এরকম আমরা প্রায় এন থেকে 50 ফুটের মতো যাইতে দেখলাম পিছে জুম কি জানি একটা এন থেকে লাভ দিয়ে খালি অনে যাইতেছে, আর খুব আলোকিত হয়ে যাইতেছে জায়গাটা। যেন থেকে যাইতেছে প্রায় এন থেকে 10 ফুট জায়গায় এক লাফে যাইতেছে, জায়গাটা খালি আলোকিত হইতেছে। তো আরো ডর ঢুকে গেল কি। তো আমরা যাইতাছি, যাওয়ার পথে ওই হালকা বৃষ্টি থেকে আবার বৃষ্টিটা খুব জোরে নামলো। আবার দৌড়াদৌড়ি কইরা ওদিক দিয়ে আবার উঠা ওই শামীম কাকা আছে, ওদের বাসায় যায় উঠলাম। ওদের বাসায় উঠার আর কি বাইরে আমরা দাঁড়াইছি, ওরা বাড়ির ভিতরে। তখন রাতের বাজে প্রায় 3টার মতো বাইজা গেছে। অন্তর বাড়িতে মানুষের ডাক দেওয়া সম্ভব না। পরে আমরা যে গাছের নিচে দাঁড়াইছি, ওই গাছটা ছিল আমড়া গাছ। ওই গাছটা অনেক দিনের পুরানো গাছ। তো
অনেক দাঁড়ানির পরে হালকা হালকা শিল পড়তাছে, বৃষ্টির সাথে শিল পড়তাছে। তো আমরা এখন যদি বড় শিল পরে যদি মাথা মুথা ফাটে ওই চিন্তা করে আমরা আগানোর চেষ্টা করতেছি, জামুইগা। এর ভিতরে যখন আগাইতে যামু মনে হইতেছে ধাম ধুম করে কি জানি একটা পড়তাছে সামনে, বড় বড় শিলেরই, কিন্তু আদৌ ছোট ছোট শিল, কিন্তু বড় কোনোই নাই। আর এত জোরে জোরে টিনের ভিতরে পড়তাছে যে ওই বাড়ির যে কেউ উঠবো তেমনই নাই। আমরাও ডাকতাছি যে কাকা ঘরে কি হলো, ঘরে কি কিসে কিসে শব্দ করে, তারা কোনো রেসপেকশন দিতেছে না, করে কোনো কথাই কইতাছে না। আমরা তো আরে ভয়ে তমতমা। ঠিক তখনই আমরা জামু, তার পিছনে যে এরাইজ গাছটা ছিল ওন থেকে ধাপ করে এক ঢাল করে গেল মনে হয় পাগারের মধ্যে। আমাদের কাছে লাইট আছে, লাইট মারি, কোনো ডাল ডোল কিচ্ছু নাই। আরো ডর ঢুকে গেছে ভিতরে। আমি কি করবো, না পাইতেছি বাড়ির দিকে যাইতে, না পাইতেছি এদিকে যাইতে। পরে যাও আল্লাহ আল্লাহ করে আমরা ছুটছি। এখন ওর মধ্যেই কইতাছি যে বন্ধু সবাই একসাথে থাক, আমরা শিকল বাঁধছি যে 4 জনে 4টা হাত ধরে যা আমরা এদিকে যাই। যে অন কিন্তু কোনো একটা ডর ভয় একটা কাজ করতেছে আমগর ভিতরে, কিমনে বাইর যাবো এটাই চিন্তা। এদিকে মাছ, অনেকটা মাছ থাকার পরেও চাবি মিনা শরীর আমার খুব পরিশ্রম হয়ে যেতেছে, খুব শরীর দিয়ে অনেক ঘাম ঝরতেছে, এমনি বৃষ্টি, এদিকে যেন শরীর ঠান্ডা হওয়ার কথা, অনেক খুব ঘাম ঝরতেছে। হঠাৎ যাইতেছি আমাদের যে পিসের একটা ওর লাইট বলে পড়ে গেছে, কারণ আমরা 3 জনের লাইট জ্বালা যাইতেছে, ওর লাইটটা আর জ্বালায় নাই। ও কইতেছে দাঁড়া দাঁড়া আমি লাইটটা লয়ে আহি। আমরা ও আমাদের এমনও করে নাই যে আয় আমরা 3 জনে যে লাইটটা নিয়ে আহি। ওই মুহূর্তে কি জানি হয়ে গেল, ও খালি কইলো ধারা আমি লাইটটা নিয়ে আইতাছি। এই কথা কয়ে যাইতেই প্রায় ডাকতাছি আমরা, ও কইতাছে যে পিছে আমি যাইতাছি, ডাক দে আমারে, আমি কথা কইতাছি আর যাইতাছি। যাওয়ার পরে হঠাৎ 2টা আর কি পাহাড় থেকে খালি নামছে, নামে ক্ষেতের ওই পাশে গেছে। ওরে ডাকি আর ওর কোনো সারা শব্দ নাই। কিরে কি হইলো 3 জন আবার দৌড়াদৌড়ি করে গেছি যে আসলে কি হইলো। পরে যা দেখি ওর ব্যাগ ভাতরে আছে, আর যে মাছের ওর হাতে টেডাটা ছিল ওই টেডাটা ক্ষেতের মাঝখানে এভাবে দাঁড়ায় রয়েছে, আর ওর মাথাটা মাটির ভিতরে একদম গাড়া, ওর মাথাটা গাড়া। ওরে যে টান দিছি, টান দেওয়ার সাথে সাথে কয় আমার মাছ ধরছসকে, আমার মাছ নিছসকে। এই কথা কইতেই ও জম কিরম সেন্সলেস হইয়া অনে বাতরে পড়ে গেল গা। পরে আমরা 3 জনে মিল্লা ওরে কান্দে কইরা আল্লাহ আল্লাহ কইরা দোয়া কালেমা কইরা একবার খালি বাড়ির দিকে আইন না, রাস্তার ভিতরে আইন নাই, আমগর যে বাড়ির উড়ানটা মানে আইন নাই, খুব ডাকাডাকি শুরু করে দিলাম। এলাকার প্রায় বাড়ির যা মানুষ আছে সবাই চলে আইলো। আওয়ার পরে এই অবস্থা, ওর আর কোনো সেন্স ফিরে না। সবাই মিলে তেল ডললাম হাতের ভিতরে। ডলার পরে ওই বাসা থেকে ওর বাপ মা সবাই ভয়ে ভয়ে যায় ডাক দিলাম। আর বাবা এই কইতাছে তোদেরকে না করলাম, তারপরেও কে লেগে গেলি মাছ ধরতে। তো যাওয়ার হইছে। পরে এখন ওর কোনোভাবেই সেন্স ফিরতেছে না। তারপরে আমাদের এলাকার এক কবিরাজ আছে, আমরা তার কাছে গেলাম। আমি আর আমার এক বন্ধু 2 জন, আর একজন মুরব্বী নিয়ে গেলাম। রাত্রের প্রায় 4টার মতো বাজিয়া গেছে তখন। পরে ওন থেকে আইতে আইতে ওই কবিরাজের ওইখানে গেছি। কবিরাজে বলতেছে যে আমি যাইতে পারি 100তে, যদি তোমরা আবার আমার বাড়ি পর্যন্ত আগাই দিয়া যাও। পরে এখন আমরা নির্বিধায় বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি আবার রাত্রে বাড়ি পর্যন্ত আগাই দিয়া যাম। পরে আলাম, আওয়ার পরে একটা কাঁচা মরিচ নিল, আর কি যেন একটা শামুক নাই কি নিয়া হাতের কায়াঙ্গুল যা আছে কায়াঙ্গুলের ভিতরে এইভাবে জাতা দিয়া ধরলো। ধরার পরে এমনি শোয়া থেকে ধাপ করে বয়ে পড়লো। তোর আমার ছাইরা দে, তুই আমার ধরছসকে, তুই ওরে বর করছসকে। ও বলতেছে যে ও আমার আজকের শিকারিয়া ছিল, তো ওদের লেগাই আমি ওরে ধরতে পারি নাই। আমি ওদেরকে 2 জনরে আমি জনবিচ্ছিন্ন করছি, ওদের কাছ থেকে অনেকটা দূরে সরাই নিছি, তারপরে ওরে আমি আমার আনতে পারি নাই। তো ওর কি দোষ, তুই ধরতে পারিস নাই, তুই তখন না পারলে এখন ছাইরা দে, এখন তুই ওর পিছে কি লেগাইছস। ও আমারে 2 বার করে আটকাইছে, আমার উপর অনেক আজাব দিছে, আমি ওর উপরে এটা প্রয়োগ করতে চাই। ও বলতেছে ও তো তোর মাছ ভাই মারছে। কবিরাজ বলতেছে আমি ওর তো তোর মাছ ভাই মারছে, ও কি তুই যে শয়তান এটা ভাবে কি তোরে দিছে? এটা তো আমি জানি না। ও আমার উপরে করছে, আমার পিঠে দাগ বহাইছে, টেড়া দিয়া দিছে এবং চাবি দিয়ে আমার আটকাইছে খাঁচার ভিতরে। আমি ওরে এভাবে ওরে শাস্তি দিব, আমার সাথে এমনটা কে লেগে করলো। পরে অনেকটা করার পরে কইতাছে দেখ ভুল হইছে, যেটা ওর হইছে ওর আর যাবো না, আমি আর যাবো না, আমি এনেই থাকি। পরে ওই শয়তানটা আবার বলতেছে যে আমি কোনো কর্মেই যাবো না, এবং কি আমি ওরে শেষ করবো, ওর প্রাণ নিয়ে তারপরে আমি যাবো। আমার যেমন আমার আঘাত করছে আমি ওরে আঘাত করবো, আঘাত করতে করতে তিলে তিলে মারবো। পরে ওইটা বলতেছে, কবিরাজ বলতেছে দেখ তোর জন্য যা করা প্রয়োজন আমরা তাই করবো, তুই ওদেরকে ওর পিসটা ছাইরা দে। পরে 1 কথায় 2 কথা অনেক সারাসারি নাই, প্রায় ফজরের আগাগ মুহূর্তে
আজান দিব প্রায় আমার মনে হয় 20 থেকে 15 মিনিট আছে আজানের। ওই মুহূর্তে কোনো এক কারণ সূত্রে ওর রাজি করতে পারলাম যে 3 কেজি ওই ছোট ছোট দাইরকা মাছ আর হইতাছে আর পুঁটি মাছ, কোনো ফিশারি না আর কি, ওই কাশমা বিলেরই পুঁটি মাছ, 2 কেজি পুঁটি মাছ আর 3 কেজি হইতেছে দাইরকা শিবজাল দিয়া পাও যে কোনো মূল্যে ধইরা। ওই ওরা যে 4 জন গেছিল, ওই 4 জন থেকে যে 2 জন বিচ্ছিন্ন হয়েছিল, ওই 2 জন আরেকজন, সর্বোচ্চ আরেকজন যাইতে পারবে, কিন্তু ওদের 2 জনের ভিতরে একজন না। ওই 4 জনের থেকে ওই যে 2 জন বিচ্ছিন্ন আরেকজন মুরব্বী নিয়ে ওইখানে দিয়ে আসতে হবো। আর দিয়ে আসার সময় পিছন দিকে ভুল করে তাকানো যাবে না। যদিও তাকাও তাহলে পরবর্তী খুব ভয়ঙ্কর হবে। ওরা এই কথা করার পর অনেক রিকোয়েস্ট করার পর ওরে মানানো যাইতেছে না যে আমরা আর কিছু লোক যাই আর কিছু। তাও তখন আবার ডেট দিছে যে 12টা থেকে 1টার ভিতরে কাজ সম্পন্ন করতে হবে। পরে আর কি করার, পরে ওই পোলার বাপ ও স্বীকার করে নিল যে কোনো মূল্যে, কিন্তু ওর কথা ছিল যে বৃহস্পতিবারের দিন রাত্রে দেওয়া লাগবো। তখন বলা বৃহস্পতিবার আমাদের ওইখানে আবার শুক্রবারে হইল বাজার, আমরা বাজার থেকে মাছ কিনতে পারবো না। তারপরে আমরা এলাকাবাসী যা আছে সবাই মিলা করলাম যে যার কাছে যা জাল, যা নেট বা তরুয়া জাল, কারেন্ট জাল আছে, আমরা এটি দিয়া মাছটা আর কি করবো। পরে আমরা দুপুর দিকে যাইয়া প্রায় 4টার মতো বাজে, তখন বেলা আমরা মাছ ধরতে সক্ষম। প্রায় এলাকাবাসী 50-60 জনের কম হবো না, সবাই জাল মাল নিয়া। তো আমরা 3 কেজি মাছের দাইরকা মাছের জায়গায় প্রায় 1.5 কেজি মাছ সংগ্রহ করতে পারছিলাম, আর বাকিটা দিচ্ছিলাম পুঁটি মাছ। ভাবতেছিলাম যে এটা নিয়ে কোনো গাবলা হবো, সবাই এটা নিয়ে কনফিউজ যে ও চাইলো এটা, আমরা তো আর পুরাটাই করতে পারি নাই। তবে আমরা পুঁটি মাছ টোটাল যে 5 কেজি হওয়ার কথা, আমরা পুঁটি মাছটা বাড়ায় টোটাল 5 কেজি একদম মাইপা, তারপরে ওই 3 জন নিয়ে প্রায় রাত্রের ইটার দিকে দিয়ে আসছি। দেওয়ার পরে জনবেলা ওরা যাইতেছে, যাওয়ার পথে ওই মাছটা নিয়ে 3 জনে যাইতেছে একটা হাড়ি, ও বলছে একটা কলস, মাটির কলসি দিয়া মাথাত কইরা, একজনে মাথাত লবো, যে মাথাত লবো হে থাকবো সবার সামনে, আর পিছে 2 জন ওর পিছে থাকা লাগবো। এবং কি হাড়িটা যে রাখবো, ওই রাগার ওখানে কলা পাতা, কলা গাছ যে আছে, কলা গাছের মাইস পাতাটা এভাবে সুন্দর করে রাইখা ওইখানে আর কি কি জানো দিতে বলছিল, একটা মুরগির ঘিলা আর সম্ভবত কলা কাটা একটা মুরগি, এই 2টা জিনিস মনে রাখা মাঝখানে হাড়িতে মাছটা থাকবো। মাছটা রাখা তোমরা যেমনে দিছো ওইভাবে ঘুরে আবার অমনি হাঁটা শুরু করে লাগবে। এবং কি তুমি দোয়া কালেমা এরকম কোনো কিছু করতে পারবা না, তুমি যেভাবে গেছো ঠিক ওভাবে আবার হাইটা আসবা। হাওয়ার পথে তোমার পিছে যদি কেউ ডাকে তুমি তাকাবা না। তো সবাই নার্ভাস, কারণ যদি কেউ ডাকে একটা মনের ভিতরে ডরের কাজ করতেছে। তারপরেও তারা নির্বিধায় এখন যান বাঁচানোর লেগে হলো যাওয়া লাগবে। পরে গেছে, যাওয়ার পরে ওটা রাখলো, ওই যেভাবে বলছে ঠিক ওইভাবে ওই জায়গাটি করছে। করার পরে ও বলছে যদি আমার কাজ সম্পন্ন হয় তাহলে আমি একটা সিগন্যাল দিব। কিরকম, ওই তোমরা যে পাহাড়ে যাবা ওই কলা পাতাটা ওইতে দেখবা 3 ক্ষেত এই সাইডে আছে বা 4 ক্ষেত এই সাইডে আছে। যদি বুঝো যে 2-1 ক্ষেত বা ওই বাতর থেকে সরিয়া গেছে তাহলে বুঝবা যে আমি এটা গ্রহণ করছি। আর যদি দেখো না জায়গাতে আছে তাহলে বুঝবা যে তোমাদের বুক দেওয়া হয় নাই, আবার নতুন করে দিতে হবো, নাইলে আমি আবার পুনরায় বুক করবো, ওরে আবার বর করবো। পরে দেওয়ার পরে ওরা যখন বলা বাড়ির দিকে আইবো, সবাই কনফিউজের ভিতরে আইতাছে। পরে ঠিক মনে হয় পিছে ও বলতাছে যে আমার পিছে যা আছে পানি জুম মনে হয় একদম সব তুইলা আবার ঠেকান মারতেছে বারে। কিন্তু আমরা নিজ দিকে যে ফিরছি ওই নিজ দিকেই, কিন্তু কেউ টাকানির মতো কোনো সাহস পাইতেছে না, পিছ দিকে না না। আমরা লাস্টে দিয়া যখন না কুলাইতে পারছি, সামনের জনের মাথা আমি ধরছি, ও আমার মাথা ধরছে, আর এইভাবে যে বেশি সাহসী সে ছিল পিছে, এভাবে আমরা মাথা ধরে একদম বাতর দিয়ে হাইটায় পড়ছি। পরে আমাদের মনে হইতাছিল যে যখন বলো ওই আমরা গাছের ওদিক দিয়ে যাওয়া লাগবে, আমরা গাছের ওই পর্যন্ত আইসি, মনে হইতাছে যে পুরা ঘাসটা তুলা একবার খেতে মেলতাছে আবার নিয়ে পাকারে মেলতাছে, এরকম পরিস্থিতি। পরে আল্লাহ করে উন থেকে যেই শরীরে আইসে, আওয়ার প্রায় 2 মিনিটের ভিতরে পিছে যেমন একটা সুম করে একটা আওয়াজ গেল পিছে। পরে একদম সব ঠান্ডা হয়ে গেল। পরে যখন আবার সবাই এলাকাবাসী সবাই সকাল প্রায় 6টা বাজে, সবার ভিতরে তো একটা যে রাত্রে কি হইলো একটু দেখাই। 6টা বাজে প্রায় আমরা ঘুমেতে উঠার আগেই দেখি পুরা খেত খোলা যা আছে খালি মানুষ আর মানুষ। তবে যাই হোক আল্লাহর এক পরে যাই দেখি ওই কলা পাতাটা যে ও যেভাবে বলছে ওইভাবেই প্রায় 1 ক্ষেত 1.5 ক্ষেত হবো, 1.5 ক্ষেতের মাঝখানে মাঝামাঝি না একটা বাতারের সাইডে ওই কলা পাতাটা রয়েছে। কলসও নাই, ওই যে মুরগিটা দিয়ে আসছি মুরগিও নাই। তবে একটা পাইলাম যে মুরগির যে পশম গুলা ছিল ওটি যে পানি দেওয়া যেমন ছেড়ছাই আর কি, 2-3টা করে এরকম অনেকটা দূর পর্যন্ত দেখা যায়। তো এই পর্যন্ত আসছিল ভাই, এটাই শেষ।
আমি শিবলি। তো এই কাল রাতে হঠাৎ করে দেখি যে মুক্তাস হেল্পলাইনে একটা পোস্ট আসে। তো পোস্ট আসে যে আজ রাসেল ভাই বুতেখন থেকে একটা আমাদের মুক্তাগাছার জমিদার বাড়ি আসতেছে। তো ভাবলাম যে ছোট থেকে আমার একটা গল্প আছে, গল্পটা বলা যায় কিনা। আমি বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছি, অনার্স থার্ড ইয়ারে পড়তেছি। গল্পটা আমার ছোটবেলার, অনেক ছোটবেলারই গল্পটা। আমারও ব্যক্তিগত, আমারও না, গল্পটা আমার নানুর। ছোট থেকে দেখে বড় হচ্ছে, তো ওই হিসাবে গল্পটা আসলে শেয়ার করতে মন চাইলো যে গল্পটা শেয়ার করি। যদিও নানু 2 বছর ধরে আমাদের মাঝে নাই, চলে গেছেন, তবুও ভাবলাম যে গল্পটা আসলে থেকে যাক স্মৃতির একটা অংশ হিসাবে। তো সেই হিসাবে গল্পটা বলার চিন্তা ভাবনা করা। আমার নানুর বাড়ি হলো বেগুনবাড়ি, ফরাজি বাড়ি ওই জায়গার নাম। তো নানুর মা মারা যায় তার যখন বয়স 7 বছর, সেই সময়টা। তো 7 বছর একটা খুবই অল্প বয়স, মা মারা যায়। তো আসলে ওই রকম একটা বুঝার যে ওয়েদার, সেটা তার মাঝখানে ক্রিয়েট হয় না। তো মাঝরাতে হঠাৎ করে তার মায়ের প্রতি একটা টান অনুভব করে সে তার মায়ের সাথে মায়ের কবরটা দেখতে যায়। তো কবর দেখতে যাওয়ার সময় দেখে যে কবরটা কিছুটা কিছুটা ফাঁকা থাকে না, কিছু কিছু এরকম একটু ফাঁকা, আর সেখানে একটা লাল কাপড় বা কিছু একটা। তো তারপর থেকেই নানুর সমস্যাটা শুরু হয়। আর ওইখানে নানুর যে বাড়ি, আমার নানু বাড়িতে আমার খালার বিয়ে হয়। তো খালা তো বোনদের একটু সমস্যা আছে। ওই জায়গাটুকু আগে শ্মশান ছিল। নানুদের যে বাড়িটা, পুরা এলাকাটাই আগে মূলত শ্মশান ছিল। তারপরে আস্তে আস্তে আসলে জনবসতি, ঘনবসতি এইসব রূপান্তর হয়েছে। তো এরকম আরো অনেক মিথ শোনা যায় যে ভূত এই সেই। তো প্রথম এই গেল। তারপর নানুর অস্বাভাবিকতা কিছুটা বাড়ে, যে এই সমস্যা ওই সমস্যা। প্রতি বছর একটা নিয়ম করে নানু অসুস্থ হতো বলতে সে তখন খেতে চাইতো না। তার তখন সে কাপড় দিয়ে ঘুমটা দিয়ে বসে থাকতো। আর আমিও দেখছি যে নানু, এই সব গল্পগুলো আমার মায়ের কাছ থেকে শোনা। নানু নামাজ পড়তো, প্রচন্ড পরিমাণে নামাজ পড়তো, অস্বাভাবিকভাবে, যেটা আসলে হয় না যে সবসময় দোয়া এই সবের মাঝখানে থাকতো। আর নানু গোসল করতো কিছুক্ষণ পরে পরে, পুকুর নদী যেখানে গোসল করতো। তো নানুর একটা ভাষার মধ্যে একটা কথা ছিল যে আমরা যখন বলতাম যে এত নামাজ পড়তেছেন, এত এই করতেছেন, তো আপনার হচ্ছে আপনি পর্দা করছেন না কেন? তখন নানু সবসময় বলতো যে আমারে কেউ দেখে। এটা একটা গল্প হইলো যে 3-4 দিন না খাওয়ার পরেও তার কোনো সমস্যা হতো না। এই দিব্যি আমাদের থেকে অনেক বেশি শক্তিশালী মনে হতো, তার যথেষ্ট শক্তিশালী, কিন্তু কেন হইতো। তো নানু আস্তে আস্তে বড় হওয়া শুরু করে। তখন যেহেতু প্রথম ধরে, তো আমরা জানি যে ঘর কবিরাজি করে ঘর টর বন্ধ করা যায়। তো নানুর একটা খালা ছিল, তাকে অনেকে জিন খালা নামে এরকম কিছু একটা জানি না, তো চিনতো আর কি। তো খালা কি করতো, তার একটা আয়না ছিল। আয়নাটা স্টিলের আয়না, আমরা পিছনে গ্লাস ধরি না, ওরকম একটা পেয়ালা ছিল, ওইখান দিয়ে ধরতো ওই আয়নায়। ওই খালা আপনার ওই আয়না দিয়ে জিন হাজির করতে পারতো। তো তারা বুঝতে পারতো যে নানির মাঝখানে কিছু আছে। তো তারা তখন ঘর বন্ধ করে রাখে। তো সম্ভবত এই নানুর খুব অল্প বয়সে বিয়ে হয়ে যায়, খুবই অল্প বয়সে, যেহেতু অনেক আগের গল্প এটা। 12 বা 13 এরকম বয়সে নানুর বিয়ে হয়ে যায়। তো বিয়ে হওয়ার পরে স্বাভাবিকভাবেই চলতেছিল, তখনও তেমন একটা সমস্যা হয় না। তারপর একবার আমার বড় মামা হয়। তো আমার বড় মামা আমার নানুদের অনেক দিন যাবত সন্তান হচ্ছিল না। তারপরে হঠাৎ করে বড় মামা হয় আমার মায়ের পরে আর কি। তো সবারই তো আগ্রহের কেন্দ্রবিন্দু, অনেক আদরের বড় মামা। তো হয় কি যে একদিন নানুকে স্বপ্নে দেখায় যে নানুর ছেলেকে তার লাগবে। ওই মুহূর্তে নানুদের সবথেকে প্রিয় জিনিসটা ছিল, সেইভাবে বলে যে তোমার সবথেকে প্রিয় জিনিসটা আমাদের প্রয়োজন। হ্যাঁ, স্বপ্নে দেখায়, কিন্তু সবথেকে প্রিয় জিনিস ছিল তার ছেলেই। যেহেতু সন্তান হওয়ার পরেই তো সবচেয়ে প্রিয় ছিল ওটা। তো নানু তখন স্বপ্নেই বলে নানুর কথা
যে স্বপ্নে বলে যে গোয়াল ঘর দিয়ে চলে যাও। তো পরের দিন যখন সকাল হয়, সকাল হওয়ার পরে যতগুলো গরু ছিল সব মারা যায়, কোনটা আর মানে গোয়াল ঘরের কোনো গরু নেই আর কি, মৃত, অনডেড। তো এইভাবেই আর কি আগায়। প্রতি বছর একটা নির্দিষ্ট টাইম করে নানু অসুস্থ হইতো, একটা নির্দিষ্ট টাইমে নানু প্রচুর নামাজ এসে পড়তো। তো আরেকটা গল্প আছে, তো প্রতিবারই তো হইতোই। আরেকটা গল্প আছে নানুর, এটা নানুর কথা আমার আম্মু বললো। তো আপনার কি হইতো, ওই একবার গ্রামের বাড়িতে ঘরের মাঝে কিন্তু থাকে, ওই ধান রাখার জন্য একটা রুম থাকে। হ্যাঁ, তো ওইখানে মাটি কিছুটা ফাটা, তো মাটির উপর দিয়ে আপনার সাপ আসতো। সাপ আসতো। তো নানুর ভাষ্যমতো ওইখানে গুপ্তধন ছিল, যেগুলো উঠে আসতে চাইতো। তো যদি নানু গুপ্তধন নিত, হ্যাঁ, তাহলে হয়তো বা নানুর অনেক কিছু ধ্বংস হয়ে যেত, কিন্তু অনেক কিছু পাইতো। গুপ্তধন বলতে আপনার স্বর্ণেরও, যেটা আমরা বিভিন্ন দেখি। তো তার জন্য নানুর প্রতিনিয়ত ওইখানে এই করা লাগতো, ওই দুধ অমুক তমুক খাবার দেওয়া লাগতো। তো সম্ভবত আমরা কিন্তু জানি যে জিন যা আছে তারা সাপের রূপ নিতেই সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ বা পছন্দ বোধ করে। তো নানু, আমাদের পাশে একটা পুকুর আছে, হ্যাঁ, পুকুরে নানু নিয়মিতই ওই দুধ অমুক তমুক খাবার দিত। নানুর পিছনে সাপগুলা যাইতো, ঠিক আছে, সাপগুলা যাইতো। তো একটা কথা হলো, নানু যেটা বলতো এটা তো আর কেউ দেখে নাই, যে নানুর পিছনে গুপ্তধন গুলাও যাইতো, মানে কলসি ভরা কলসিতে যাইতো, কিন্তু নানু নিতে চাইতো না। যদি নেয় তাহলে তার সন্তানদের অনেক ক্ষতি হবে। এই জিনিসটার ভয়াবহতা আরো বাড়ে যখন আমার ছোট মামা হয়, তখন বিষয়টার ভয়াবহতা আরো বাড়ে। তখন বিষয় অনেক সমস্যা হয়। নিয়মিত পাগল হয়, নানিরও খুঁজে পাওয়া যায় না, খাওয়া দাওয়া করতেছে না, এই মানুষের এই সমস্যা করতেছে, ওইটা করতেছে। তো এটা হলো সমস্যা। তারপর আমি নিজে দেখছি যে এটা আমার নানু অসুস্থ হলে বেশিরভাগ আমাদের বাসায় থাকে। বেশিরভাগ আমার বাসা হলো এই একটু সামনেই লক্ষ্মীখোলা আর কি। তো আমার বাসায় থাকতো, আমাদের বাসায়। তো নানু আমার বলতো, নানুর সাথে গল্প করতাম, নানু আমার বলতো যে তার সাথে 7টা জিন আছে, তার মধ্যে একটা হলো ভালো আর 6টা হলো খারাপ। তো একটা ভালো জিন যেটা, ওইটা জন্য নানু সবসময় নামাজ পড়তো, আর খারাপদের জন্য তো খারাপ কাজ হইতোই। তো বললাম যে নানু এত নামাজ পড়তেছে কিন্তু পর্দা করতেছে না, এই মানুষদের গালাগালি করতেছে, কাউরে দেখতে পাচ্ছে না। যে মানুষটা এমনি সময় মানুষের ইচ্ছা মতো বিভিন্ন জিনিস দান করতো, প্রতি মাসে শাড়ি দিত, এই দিত, ওই করতো, ওই 2 মাস, যে 2 মাস অসুস্থ থাকতো একদম অস্বাভাবিক হয়ে যেত। এটা ছিল সমস্যা। তো তারপর নানুর নানু এটা বলে, আমাদের তখন বাসার পিছনে আমি বারান্দার অপোজিটে 3টা নারকেল গাছ ছিল। নানি বলতো যে নানি যখন আমাদের বাসায় থাকে তখন তার ওই জিনগুলা বা যেগুলো আছে তারা ওই নারকেল গাছগুলোতে অবস্থান করত। তো এটা আমার সচক্ষে দেখা। আমার বাবা মারা যায় 2002 সালে, তখন আমি সভাপতি ছোট। তো একদিন বাইরে বের হওয়ার পরে যে দেখি এরকম কিছু একটা নারকেল গাছ বরাবর দাঁড়ায় আছে। আমি প্রথম ওই জিনিসটাই দেখি, আর আমার লাইফে আমি কোনোদিন অন্য কিছু দেখি নাই। তো এই জিনিসটা আবার আমি আরেকবার দেখি, আপনার ক্লাস 5-এ থাকতে আমার মামা আসবে, মামাকে নিয়ে আসতে যাবো, বিদেশ থেকে মামা আসবে, মামাকে নিয়ে আসতে যাব হইলো এয়ারপোর্ট থেকে। তো আমি আর মামা শ্বশুর বসে আছি, হঠাৎ মানে সাপ, 2টা সাপ কিন্তু কখনো ঘরের মানে যে ঘরগুলো আছে ঘরে একসাথে মারামারি করে না, সাপ 2টা কখনো একসাথেই করে না। তো সভাপতি যেহেতু নিজের ছেলে আসবে, নানু সব থেকে বেশি খুশি। নানু তারপরে আবার অসুস্থ হয়ে যায়, মামা আসার পরেই অসুস্থ হয়ে যায়। নানু যতগুলো মানে ভালো মোমেন্ট আছে ওই মোমেন্টগুলোতে অসুস্থ হয়। যেরকম কারো বিয়েতে গেলে, কারো কোনো অনুষ্ঠানে গেলে, কোনো ঈদের কোনো প্রোগ্রাম হইলে, মানে যত মনে করেন যে নানুর যত মানে হ্যাপি ফেস যে টাইমগুলো থাকার কথা, ওই হ্যাপি ফেস টাইমে নানু সব থেকে বেশি অসুস্থ হয়। তো এটার তো অবশ্যই একটা কারণ আছে, যেহেতু তো ওই সময় আমি ওই 2টা সাপ দেখতে পাই। তারপরে যেহেতু আমার সাথে একজন ছিল, তারে বলি, সে দেখতে দেখতে সাপ 2টা এরকম উধাও হয় যে পুরা বাসার ওই খোঁজার পরেও
ওই সাপের দুইটা সন্ধান, তারপরে আর কোনো দিন পাওয়া যায় না। তো এরকম আমার মেজো খালাও কিছু দেখে, তো সবাই দেখেন। তো নানুর একটা নির্দিষ্ট টাইম পর 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 অসুস্থ হয়। আরেকটা জিনিস, নানু ধরেন যে এরকমও শোনা গেছে, নানু বাড়ি গেলে সবাই বলতো, অনেক আছে না গ্রামের বাড়ি কুকুরে মাইরা ফেলে বাড়াই দিয়া, এই অপরাধ করলে এই সেই করলে, ওই মৃত কুকুরে নানু আবার জীবিত করতে পারতো। তাই এলাকায় নানুর নাম বেশিরভাগ পরিচিত ছিল বিলামা নামে। সবাই ওই নামই ডাকতো নানুরে, যে নানুর নাম বিলামা করে, অন্য কোনো নাম ডাকতো না। নানুর নাম যেটা আমি জানতে পারি, নানুর আসল নাম প্রায় ক্লাস 5-6 উঠা, ছোট থেকে যেটা নানুর এরকম ছিল। ধরেন যে একবার নানুর যে চিকিৎসারী যেটা ওষুধ দিত তার ওটাই সুস্থ হইত। এটা তখন একটা বড় একটা ছিল, যেরকম আমার সময় কিছুটা দিছে এই সেই। কিন্তু একটা নির্দিষ্ট পেস টাইমে, যেন প্রতি বছরে ধরেন যে কোনো একটা অনুষ্ঠানে গেল, কোনো একটা প্রোগ্রামে গেল, নানু কোনো হ্যাপি ফেস করতে পারতো না, ওই মোমেন্ট ক্রিয়েট করতে পারতো না, তাহলেই তার ওই সমস্যাটা হয়ে যেত। কারণ ওই যে নানু একটা জিনিস নিতে চায় নাই, নানুর গুপ্তধন দিতে চাইছিল কিন্তু নানু নেয় নাই। কারণ গুপ্তধন দেওয়া মানে কি, স্বর্ণ রীতি দেওয়া, নানু খুশি থাকতে পারতো। ঠিক আছে, জীবনের শেষ পর্যন্ত নানুর এই প্রবলেমটা ছিল। আর এই প্রবলেমের পরে যে এইটা হয়েছে, যে নানুর বলে গেছে যে তারপরে তার প্রজন্মের যারে ভাল লাগবে তার সাথে আবার কি হবে, ইভেন আমরা কিছুটা হলেও তার একটা আবাস 1-2 জন মানুষে পাচ্ছি, কিন্তু আসলে শিওর তো বলা যাচ্ছে না। কিন্তু নানু মারা গেছে 2 বছর যাবত, কিছুটা হলো নানু মারা যাওয়ার পর আমরা আমাদের ফ্যামিলি মেম্বার বলতে আমার নানুর বংশের আর কি যারা আছে, আমার খালা হতে পারে, আমার কোনো মামাতো ভাই বোন হতে পারে, আমরা এরকম 2-1 জনের মাঝখানে এরকম অস্বাভাবিক কিছু ফেস করছি। কিন্তু এটা আসলে বোঝা যায় বিয়ের পরে বা একটা নির্দিষ্ট টাইম স্পেসের পরে, যে এখনই বোঝা যাবে না আর কি। এটাই ছিল আমার গল্প। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মাহাজুর ইসলাম মিঠুন, আমি মুক্তাগাছায় থাকি। কালকে রাতে আমার বন্ধু হঠাৎ করে বুথ.com এর পেজে আমার স্ক্রিনশট দিল যে কালকে বুথ.com আসবে মুক্তাগাছা রাজবাড়িতে। তারপর আমি সাবিত আলম ভাইয়ের সাথে যোগাযোগ করলাম। সাবিত আলম ভাই এবার আমার কল দেওয়ার পর সাবিত আলম ভাই বললো যে কালকে আসবে। তারপর আমি সাবিত আলম ভাইয়ের কল দিলাম, বললো যে আসবে। তারপর আমি রাজবাড়ির সামনে দাঁড়াইছিলাম, পরে আসলো। তারপর সাবিত আলম ভাই আসা আমার সাথে পরিচয় হলো, রাজবাড়ি ঘুরলো, মুক্তাগাছা রাজবাড়ি। তারপর এখন আমার বললো যে ঘটনা বলা স্টার্ট করতেছি। তো আমাদের গ্রামের বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান ছিল। তারপর আমার সকাল সকাল যাইতে বলছিল, বাট আমার যাইতে লেট হয়েছিল, রাত হয়েছিল অনেক, রাত 12টা পৌনে একটার দিক। তো আমাদের যে গ্রামের বাড়ি আছে, তো গ্রামের বাড়ির রাস্তার পাশে বাঁশঝাড়, 5-6 ফিট দূরে বাঁশঝাড়। তো আমি যখন যাই, আমি একলা ছিলাম, রাতে আমার হাতে একটা ব্যাগ ছিল। তো আমি যখন যাই তখন আমি তার আগে 2 মাস যাই নাই গ্রামের বাড়িতে। তো তখন বাঁশঝাড় গুলা ছোট ছিল। তারপর আমি গেছি, তারপর দেখি বাঁশঝাড় গুলা বড় হয়েছে। আমি তেমন ভাবে আমলে নেই নাই যে বাঁশঝাড় তো বড় হইতেই পারে, যেহেতু জলদি বড় হয়। তারপর দেখি বাঁশঝাড়ের ডালগুলা তুলনামূলক ভাবে অনেক শোয়ানো, রাস্তার দিক শোয়ানো। আমি তেমন একটা আমলে নেই না, আমি ডাল পাড়াইয়া চলে গেছি বাড়িতে যাওয়ার পরে বিয়ের অনুষ্ঠান। তো রাতে তেমন একটা ঘুম হয় নাই, ঘোরাঘুরি হয়েছে। তারপরের দিন সকালে আমি ব্রাশ করতে তখন আসলাম বাজারের কাছে। পরে দেখলাম যে না, বাজার তো ঠিক আছে, রাতের মতো অবস্থা নাই, এই বাজার আগের মতোই আছে। তাও আমি আমলে নেই নাই। তারপর যখন দুপুরে কি করে এটা জুবজারের গেলাম, একটা গাব গাছ ছিল, গাব গাছ চিনেন হয়তো বা, গাব গাছ ছিল। তো গাব গাছে উঠছিলাম দুপুরবেলা 1টা-1.5টার দিক উঠছিলাম। ওইটা নামার সময় আমি একটা ধাক্কা ফিল করি, বাট আমি পড়ি নাই। তারপর এসে যখন বাড়িতে শুইলাম, তখন আমি দুপুরে খাবার খাই বমি করে দিচ্ছি, আমার মাথা ঘোরানো শুরু হয়েছে। তারপর আমার জেঠিরে বললাম, জেঠি বললো যে ওই এলাকা তো ভালো না, ওইখানে যাইও না। তারপর হুজুরের কাছ থেকে পানি পরাই এনে দিল, তারপর ঠিক হয়ে গেছে। তারপর যখন রাতের বেলা কয়টার দিক, রাতের বেলা ঘোরাফেরা করে আইসা 9টার দিক ঘুমাই পড়ছিলাম। তারপর আবার উঠছি 1টার দিক ওইটা। তো গ্রামের বাড়িতে ওয়াশরুমটা একটু দূরে,
এই 15-16 ফিট দূরে হবে ঘরের থেকে। তারপর বেরোইছি রাত 2:30টার দিক, ওয়াশরুমে যাব। তারপর এই যে গ্রামে যে ধান ভাঙার মেশিন, তো অনেকগুলো ধান ভাঙার মেশিন ছিল এখানে। ধান ভাঙার মেশিনে হেলান দিয়ে দাঁড়ানোর সময় মানে আমি কিছু একটা ফিল করতেছিলাম। ওখানে একটা তাল সুপারি গাছ চিনেন হয়তো, বা তাল সুপারি গাছ ছিল। তো ওই গাছটা লড়তেছিল, আমি ভাবছি বাতাসে কেন লড়তেছে। তারপর আমি তেমন একটা করি নাই, আমি জানতাম যে ওই একটু গন্ডগোল আছে। তো বাথরুমের পিছে আরেকটা বাথরুম ছিল টিনের, তো ওইটার সাথেই ছিল তালসুপারি গাছের অনেক কাহিনী আছে, তো আমি কখনো ফেস করি নাই, সেহেতু আমার তেমন একটা ভয় করতো না। তো আমি অন্য বইয়া চ্যাটিং করতেছিলাম হেলান দিয়া, ধান ভাঙানোর মেশিনে হেলান দিয়া চ্যাটিং করতেছিলাম। তারপর চ্যাটিং করার পরে হঠাৎ করে দেখি যে তালসুপারি গাছ নইরা উঠলো, তালসুপারি গাছ থেকে কিছু একটা বাঁশঝাড়ের দিকে আসতেছে, কি সেটা বলতে পারবো না, হলুদ কালারের মতো। তারপর বাঁশঝাড় আমি তেমন একটা করে নিয়ে আমি চ্যাটিং করতেছি। তারপর চ্যাটিং করতে করতে হঠাৎ করে দেখি আমার ডান পাশের দিকে তাকাইয়া একটা ছোট 7-8 বছর মেয়ের মতো আমার হাতের এই যে এখানে এসে দাঁড়ায় আছে। তো আমি তো দেখা মানে হতবাক হয়ে গেছি, মানে কি কইতাম, নড়তে চড়তে পাইতেছি না, চিৎকারও দিতে পারিতেছি না। তারপর আমার একটা শুভাকাঙ্ক্ষী ছিল, আমার খোঁজ খবর নিত, কল দিছে হঠাৎ করে, ওই টাইমে কল দিছে। কল দেওয়ার পরে আমি মানে চমকে উঠে কল ধরে আবার ওরে বলছি যে আমার তো এই কাহিনী হইতেছে, এখানে কিছু একটা ফিল করতেছে। ও কইছে যে এসব কিছুই না, মানে মনের ভুল, সারাদিন ঘোরাঘুরি করছো, ঘরে চলে যাও। পরে ওর সাথে 2 মিনিট আলাপ করিয়া যখন ঘরে যাইতে নিমো, তখন আমি যে হেলানো ছিলাম, মানে হেলানতে উঠতে পারতেছিলাম না। তো মনে হয় কি আমার হাত 2টা অবশ হয়ে গেছে, আর কোমর যেখানে ছিল ওইখানে উঠতে পারতেছিলাম না। তো ওই যে গ্রামে ধান কাটার পরে ওই ধানগুলো রাইখা দেওয়ার পরে তারপর ধানে পড়ে গেছিলাম। তারপর ফোন পকেটে রাইখা আমি আওয়াজও করতে পারতেছিলাম না, কিছুই না। তারপর ওর কল রাইখা যখন আমি উঠতে যাই, তখন দেখি যে আমার পাশ দিয়া হলুদ কালার কিছু একটা মানে আমার সাইডে দাঁড়াই থাকার পরে আমি তো মানে ভয় পেয়ে গেছি। কিন্তু আমি চিৎকার দিতে পারতেছিলাম না, বা আমি কিছুই করতে পারতেছিলাম না। আমার হাত অবশ হয়ে গেছিল, পা অবশ হয়ে গেছিল, হাত পা কাঁপতেছিল, চিৎকার দেওয়ার অবস্থায় ছিলাম, কিন্তু আমি পাইতেছিলাম না। তারপর আমি যখন ঘরে যাইতে নি, ওয়াশরুমে আর তখন যাই নাই। তারপর যখন আমি ঘরে যাইতে নি, দৌড় দিতে পারতেছিলাম না। তারপর হঠাৎ করে দেখি আমার যে তাল সুপারি গাছ আর বাঁশঝাড় তো এক জায়গার পরে মধ্যে দিয়ে কিছু একটা হলুদ কালারের অনেক বড় কিছু একটা উড়ে যাওয়ার পরে আমার তাকাই আছে, আমি বুঝতে পারি না এটা কি। তারপর আমি ঘরে গেলাম, ঘরে যাওয়ার পরে পরের দিন আমি অনেক বেলা করে উঠলাম। উঠার পরে আমার মানে শরীর জ্বর আইছে, জ্বরের মতো লাগতেছে, কিন্তু আমার জ্বর আসে নাই, ভিতর থেকে একটা তাপ অনুভব করার পরে 2 দিন বাড়িতে ছিলাম, তো আর ঘোরাঘুরি হয় নাই। তারপর আইসা পড়ছি বাসায় আসার পরে 2 দিন পরে কবিরাজ ছিল একটা, কবিরাজের পরে কি করছে হের জিন দ্বারা, মানে আমি একটু অসুস্থ ছিলাম, পরে বাসায় বুঝছিল যে কাহিনী কি হয়েছে, কারণ ওইখানে জায়গা ভালো না, আমি তাও যাইতাম। তারপর কবিরাজ আইসা তারপর যখন তার জিন দ্বারা করলো, দেখাইলো, বা জিনে বললো যে ওখানে একটা মহিলা ছিল, একটা মহিলার মতো নাকি কম বয়সী একটা জিন ছিল। তো সেই জিন, আমি যেহেতু ওই যে ওখানে বাথরুমের কাছে দাঁড়াইছিলাম, আর বাথরুমের পিছের এলাকা ভালো ছিল না, ডুবা ছিল। আমারে মূলত ভয় দেখানোর ট্রাই করতেছিল, বা যদি আমি চিৎকার মারতাম তাহলে আমার ক্ষতি করতো, ও আবার মাইরে ফেলতে পারতো যদি আমি চিৎকার মারতাম। কিন্তু তখন আমি চিৎকারটা মারি নাই, আমার কল আসছিল বিদায়, আর আমি মানে চিৎকার মারতে পারতেছিলাম না। যদি আমি চিৎকার মারতাম তাহলে মানে কোনো একটা ক্ষতি করতো বা মেরে ফেলতো। তারপরে কবিরাজ আইসে আমারে শৈলবন্ধর তাবিজ দিছিল আর তেল পরা দিছিল। তারপর কয়েকদিনের মাথায় আমি ঠিক হয়ে যাই। এটাই ছিল আমার কাহিনী। তো আমি প্রথমে রাসেল ভাইকে ধন্যবাদ দিতে চাই। আমি ভাবছিলাম কালকে রাতে যে রাসেল ভাই আসবে, কিন্তু এখানে এসে দিকে রাসেল ভাই আসে নাই। তো সাবিত আলম ভাই আসছিল, সাবিত আলম ভাই আমাকে কলও দিছিল। তারপর সাবিত আলম ভাইয়ের সাথে দেখা হয়েছে, সাবিত আলম ভাই আমার ঘটনাটা নিল। আমি সাবিত আলম ভাইকে ধন্যবাদ দিতে চাই, অসংখ্য ধন্যবাদ। আর আমার ঘটনাটা সিলেক্ট হলে আমাকে জানায়েন। আর আরেকটা কথা, আমার যে শুভাকাঙ্ক্ষী ছিল, সে না থাকলে হয়তো বা আমার কোনো একটা ক্ষতি হয়ে যেত, তারও আমি ধন্যবাদ দিতে চাই।
ধন্যবাদ। আর আমি বুট.কম শুনি আমি 4.5 বছর ধরে। আগে শুনতাম, আগে ছোট ছিলাম, বুঝতাম না। এখন আমি ডাউনলোড করেও শুনি, ডাউনলোড থাকে আমার অল টাইম, এখনো আছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি শাহরি আলম মুন্না। আমি এইচএসসি 24 এবার এইচএসসি দিয়েছি। আজকে বুথ এফএম আমাদের মুক্তাগাছা আসছে, তাদেরকে আমরা স্বাগতম জানাই। বুথ এফএম আজকে আসবে এটা আমি জেনেছি মূলত মুক্তাগাছা হেল্পলাইনের পোস্টের মাধ্যমে। আমার একজন ভাই পোস্ট করছিল এবং একজন ভাই আমাকে জানিয়েছিল যে আজকে মুক্তাগাছা হেল্পলাইনে বুথ এফএম মুক্তাগাছা হেল্পলাইনের মাধ্যমে আজকে বুথ এফএম আসছে। তো এটা জানার পর আমি ভাইয়ের সাথে বুথ এফএম পেজে আমি নক করি। তারপর ভাই আমাকে একজন মডারেটর আমাকে নাম্বার দেয়, আপনার নাম্বার চাই, আমার নাম্বারটা দেওয়া হয়। তারপর তাদের সাথে যোগাযোগ করি, এখন আসা। তো আমার স্টোরিটা খুব ছোট এবং এটা কতটা রোমাঞ্চকর হবে সেটা আমি জানি না, বাট আমি বলার চেষ্টা করছি। যেহেতু আমি এইচএসসি দিয়েছি এবার মুক্তাগাছা থেকে, আমার বাসা মুক্তাগাছায়। আর প্রয়োজনের সময় পড়ালেখার তাগিদে আর কি ময়মনসিংহে থাকা হয়েছে মূলত 2 বছরের মতো। আমার এসএসসি শেষ করার পরেই আমরা ময়মনসিংহে চলে যাই। তো ময়মনসিংহে চলে যাওয়ার পরে আমার বাসাটা ছিল ময়মনসিংহ কবরস্থান গেট, বুলকিবাড়ি কবরস্থান গেট, ময়মনসিংহ শহরের মেইন কবরস্থান গেট যেটা, ওখানেই ছিল। তো আমার বাসা ছিল ময়মনসিংহ বুলকিবাড়ি কবরস্থান, মমতালয় ছিল, আর ঠিক অপোজিটই ছিল ময়মনসিংহের সবচেয়ে বড় কবরস্থান গেট, কবরস্থানটা। ফার্স্ট অফ অল আমরা যখন বাসায় উঠি আমরা তেমন কোনো কিছু ফিল করি না যে বাসায় কোনো প্রবলেম হচ্ছে কিনা, এরকম কোনো কিছু ফিল করি না। এরকম তো একদিন রাতে যেরকম একটা হয়েছিল আর কি, আমরা রাতে যখন শুয়েছিলাম কারেন্ট চলে গেছে হঠাৎ করে। কারেন্ট চলে যাওয়ার ফলে বলে রাখা ভালো যে আমার রুমটা ছিল এক্সাক্ট কবরস্থানের অপোজিটে। আমার রুমের মাঝামাঝি একদম এক্সাক্ট বরাবর কবরস্থান। মানে আমি জানালাটা যখন খুলতাম আমি মানে ইস্যুটা এরকম হয়ে গেছিল যে আমি সকালে ঘুম থেকে উঠি কবরস্থান থেকে, রাতে ঘুমাই কবরস্থান থেকে, এরকম ছিল আর কি। তো আমি যখন আমি ওই দিন রাতে কারেন্ট চলে যাওয়ার ফলে আমরা করিডোরে বসেছিলাম, আমি একাই করিডোরে বসে আর কি ঝিম ভাব এরকম একটা অবস্থা ছিল। রাত 2টা কিংবা 3টা বাজে। তো ওই টাইমটাতে আমি একটা ছায়া দেখতে পাই আমার আমি বাসার অপোজিটে ছিল কবরস্থানকে, তার পাশে ছিল একটা বড় মাঠ। আর মাঠের ঠিক মাঠের সাথে গেছেই ছিল একটা 5তলা বিল্ডিং। তো আমাদের বাসা ছিল 4তলা, আমরা ঠিক 4তলায় মানে টপ ফ্লোরে থাকা হইতো। তো বাসার উপরে ধপ করে শব্দ পেলাম যে আমাদের ছাদে আর কি কেউ একজন লাফ দিয়েছে। তো আমার লাফ দেওয়ার শব্দটা শুনে ভাবলাম যে কেউ এই টাইমে কে লাফালাফি করতে পারে বাসার ছাদে, মানে লাফালাফি একটা সাউন্ড যেরকম হয়, লাফালাফির সাউন্ডটা শুনে মনে হলো যে কেউ একজন লাফ দিয়ে আসলো আমাদের ছাদে। তো এই টাইমে তো রাত 2:30-3টার সময় এরকম কেউ লাফ দেওয়ার কথা না। ঠিক একটু পরে আমি যখন বাসার ছাদ দিয়ে তাকাই, আমার রুম থেকে জানলা দিয়ে তাকাই, তখন দেখতে পাই যে 5তলার বিল্ডিংটাতে একটা বড় ছায়া। তো লাভ দিছে হয়তো বা তখন আমি একটা ভাইবে নিলাম যে আমাদের বাসায় যেহেতু আম গাছ আছে, যেহেতু 4তলায় যেহেতু আম গাছ আছে, তো এই গরমের সময় ব্যাচেলাররা অপোজিট পাশে থাকে, ওইখান থেকে হয়তো বা লাভ দিয়ে আসতে পারে আমটাম খাওয়ার জন্য। কিন্তু সন্দেহটা বড় বিশাল হয়ে যায় যখন দেখি যে এই 5তলার বিল্ডিং এত বড় ছায়া তো হওয়ার কথা না। আমাদের বাসার ছাদ থেকে এই 200-250 ফিট দূরের যে বাসাটা, ওইখানে কিভাবে ছায়াটা রিফ্লেক্ট করবে এটা তো প্রশ্ন আসে না। তো অবস্থা এরকম দেখে আমার তেমন একটা আসলে ভয়টা কেমন একটা কাজ করে না, কিন্তু যখন ছায়াটা দেখলাম তখন একটু ভয় একটা আসলো। দেন আমি মুখে ডাকলাম যে আম্মু দেখো এরকম একটা অবস্থা। আম্মু বললো যে আমি তো সাউন্ড শুনছি ছাদে, কিন্তু ছাদে সাউন্ড শোনার পর আমার কাছে এইটা মনে হয়েছে যে অপোজিট বাসায় যেহেতু ব্যাচেলাররা আছে, ওরা হয়তো আমাদের বাসায় আসছে ছাদে লাফ দিয়ে ছাদ দিয়ে আমটাম খাওয়ার জন্য। কিন্তু যখন ছায়া দেখলাম তখন তো এরকম অন্যরকম চিন্তায় আসে মাথার ভিতরে। তো যথারীতি ওই রাত চলে যায়, আমরা দরজা লাগে কারেন্টটা চলে আসে, ঘুমাই যাই। এরপর আমরা তেমনই একটা প্রবলেম ফেস করি না। আমার ইন্টার ফার্স্ট ইয়ার চলে যায়, ইন্টার ফার্স্ট ইয়ার তেমন কোনো প্রবলেম আমি দেখি নাই। ইন্টার সেকেন্ড ইয়ারে যখন উঠি তখন আমার একটা ফ্রেন্ড আমাদের বাসায় 3তলায় আসে। তো আমার ওই ফ্রেন্ডটা যে আসে সে ছিল, একজন ছিল অরণ্য, একজন ছিল সুনান। তো সুনান ছিল, আর ওদের পরিচয়টা বলি না ভালো কারণ বলার সুবিধার্থে। তো সুনান যে ওর ফ্যামিলির সাথে ছিল, আর অরণ্য থাকতো আমার রুমের ঠিক নিচে থাকার জন্য, ও নিচেই থাকতো আর কি। আর ওর বাসার ঠিক সাইডেই কবরস্থান ছিল, মানে আমার রুম দিয়ে যেমন কবরস্থান দেখা যেত, অরণ্য রুম থেকে এরকম কবরস্থান দেখা যেত। সুনান থেকে তোর ফ্যামিলিকে নিয়ে অরণ্য একাই থাকতো ওর বাসায়, মানে ওর দুজনে বাসা শেয়ার করে থাকতো, একটা ফ্ল্যাট শেয়ার করে। অন্য প্রায় এরকম আর কি সমস্যা দেখতো যে বাসার ছাদে ছায়া দেখতেছি, অপোজিটে ছায়া, আমার বাসার রুমে ছায়া ঢুকতেছি, ও আর কি এরকম ফেস করতো। আমরা যেরকম একদিন ফেস করছি, ও আর কি প্রতিদিনই ফেস করতো, তেমন কিছু একটা বলেন এটা নিয়ে। তো কিছুদিন পরেও নাকি একদিন এরকম আমাদের শুনে জানাইছে যেরকম আর কি ও শুয়ে আছে, ওর আম্মু ওরা পাশে শুয়েছিল, আর শোয়ার সময় ঠিক দেখছে জানালা দিয়ে কোন একজন মহিলা নাকি তার পাশে শুয়ে আছে, একজন বয়স্ক মহিলা। তার মহিলা গায়ে সারা শরীরে লোম ছিল, হাতে পায়ে অনেক প্রচুর লোম ছিল। আর তাকে নাকি যখন ছুঁতে যাবে, মানে মহিলাটাকে থেকে ছুঁতে যাবে এরকম এক অবস্থা, ও হালকা হালকা ঘুমিয়ে দেখছে এটা, যে যখন ছুঁতে যাবে ও চিল্লান দিয়ে উঠছে যে আম্মু দেখো এখানে সমস্যা হইতেছে, তুমি জানাটা লাগাও। তখন রাম্মু জানে যে আমি কিছু একটা সমস্যা একটা ফিল করতেছিলাম, আচ্ছা জানা লাগাই দেবে ভালো। জানাটা যখন লাগাই দিয়েছি সাথে সাথে যেন ধোয়ার মতো একটা বের হয়ে যায়। তো এটা ওর মুখে শোনা।
এটা ফার্স্ট দিন যাওয়ার। এরপর ও আরো কয়েকদিন এরকম অনেকবারই ছায়া দেখছে। আর আর এরকম একদিন হয়েছে যে ওর সাথে নাকি ও শুয়েছিল একা, ও যেহেতু ভয় পাইতো একা শুয়ে দেওয়ার জন্য, তো ওই জন্য ও ঘরের লাইট অন রাখতো সবসময়, ঘরের লাইট অন রেখে ঘুমাইতো। এরকম হয়েছে ওর অনেক লম্বা চড়া একজন মানুষ খালি গিয়েছিল, ওর কাছে আসতেছিল, ও এটা দেখে চিল্লান দিয়ে উঠছে, চিল্লান দিয়ে উঠে ডাকাডাকি শুরু করছে। এরকম বেশ কয়েকবারই হয়েছে ওর সাথে। তো এই ঘটনাগুলো আমার ওর মুখ থেকে শোনা। তো এইচএসসি শুরু হয়ে যায় আমাদের এক্সাম। এইচএসসি শুরু হওয়ার সময় ও মুক্তাগাছা চলে আসে, মুক্তাগাছা থেকে ও এইচএসসি এক্সামগুলো দেওয়া শুরু করছিল। আম্মু একদিন জিজ্ঞেস করে কৌতূহলবশত যে কি হয়েছে, আপনারা বাসায় থাকেন না, বাসা ভাড়া অযথা দিয়ে যাচ্ছেন, কিন্তু থাকতেছেন তো মুক্তাগাছা থেকে এসে এক্সাম দিচ্ছেন। তারপর তা আমাকে বিস্তারিত আমাকে বলে যে কাহিনী হইতেছে এইগুলা, যে বাসায় এরকম প্রবলেম হয়েছে। তো মামুনি এগুলো আমার কি এগুলো বিশ্বাস করে না, সে হাসি ঠাট্টা আসলে নেয় যে আসলে এগুলো কিছুই না, এগুলো মনের ভুল, আমরা তো 1.5 বছর যাবত থাকতেছি, আপনারা তো আসছেন কয়েক মাস যাবত, আপনাদের সাথে এগুলো কেন হবে, আমাদের সাথে যেহেতু হয় না, বাসায় এতজন মানুষ আছে কারোর সাথেই হয় না, আপনাদের সাথে এগুলো কেন হচ্ছে। তো ক্লাইম্যাক্স শুরু হয় ওই দিন রাত থেকে আমরাও ফিল করি যে আমাদের বাসায় প্রবলেম আছে। মেবি সেদিন ইংলিশ এক্সাম চলতেছিল আমার এইচএসসি, আমি রাতের বেলা শুয়েছিলাম, রাতের বেলা পড়তেছিলাম ড্রয়িং রুমে। আমাদের ছাদ বাসা যথারীতি সন্ধ্যার দিকে লক করে দেওয়া হয়, তারা বন্ধ করা হয়। ছাদটা আমাদের, যেহেতু আমি টপ ফ্লোরেই থাকি, বাসার ছাদটা লাগাই দেওয়া হয়েছে। রাত 2:30 কিংবা 3টা বাজে, ঠিক ওই টাইমে আমি সাউন্ড শুনতে পাই স্পষ্ট যে ছাদ খুলে ফেলতেছে, মানে ছাদের দরজা খুলে কেউ যেন আসতেছে। বিষয়টা ফার্স্ট অফ অল আমার কাছে মনে হয় না যে এটা আসলে কি সত্যি কিনা, ছাদের দরজা কি আপনি খুলবে, কারণ ছাদের দরজা লাগানো থাকে বাইরে থেকে, ভেতর থেকে লাগাই দেয়, তো ছাদের দরজা তো খোলার মতো না। যদি চোর টোর আসে তাহলে তো বাইরে থেকে কোনো ছাদের দরজা খুলতে পারবে না। আচ্ছা, ছাদের দরজা যেহেতু খুলেই ফেলছে, ছাদের দরজা যেহেতু খুলে ফেলছে তো সমস্যা নেই, দেখি কি করার। আমি বাইরে গিয়ে দেখার চেষ্টা করলাম যে বৃষ্টি হয় কিনা। বৃষ্টি হইলে হয়তো বা ছাদের দরজা কোনোভাবে খুলে যায়, বা ধরা হোক যে ছাদে তালা দেওয়া হয়নি আজকে, বৃষ্টির জন্য ছাদের দরজা খুলে গেছে, এরকম কিছু একটা। কিন্তু না, বাইরে কোনো বৃষ্টি ছিল না, বাইরের ওয়েদার ঠিক যথারীতি যেরকম থাকে সেরকমই ছিল। কিন্তু ছাদের দরজা খোলার পর আমি আবার আসলাম, গ্রিলে তাকাই দেখি যে না, ছাদের দরজা খোলা, আর কেউ যেন হাঁটাহাঁটি করে আসতেছে আমাদের দিকে। এরকম ফিল করার পর আমি জিয়া আম্মুকে বললাম যে দেখো ছাদের দরজা খুলে ফেলছে, এটা তো এরকম শহর কথা না। আম্মু বললো তুমি হয়তো মনের ভুল শুনছো, রাত অনেক হয়েছে, কালকে এক্সাম আছে, তুমি শুয়ে পড়ো। শোয়ার সময় একটু পরেই জানালায় ঠকঠক করে শব্দ, থাই গ্লাসের জানালা ছিল, ঠকঠক করে শব্দ শোনার পরে আম্মু বলে এই রাতে তো থাই গ্লাসে শব্দ করার কথা না, যদি বাইরে একটা বৃষ্টি হইতো সেটা আলাদা বিষয়, কিন্তু বাইরে কোনো বৃষ্টি নাই, তো এরকম তো শব্দ শোনার কখনো কথা না। আমি বললাম আচ্ছা তুমি থাকো, আমি দেখি কি হয়েছে। আমি তখন জানালার পর্দাটা একটু সরাইলাম, আমি স্পষ্ট দেখতে পেলাম কিছু একটা নখের 5টা আঙুলের নখ এরকম করে ঠকঠক করে শব্দ করতেছে। বিষয়টা খুব অবাক করা লাগলো যে এরকম তো কখনো দেখার মতো না, মানুষ তো এরকম ওঠার কথা, আর হাতগুলোর নখগুলা ছিল একটা প্রাণীদের মতো। আমি রীতিমতো ভয় পেয়ে যাই, ভয় পেয়ে শোয়ার। আমি আম্মুকে এই বিষয়টা জানাই নাই, কারণ সে শুধু টেনশন করবে, এই জন্য আর জানানো হয়নি। তারপর ঘুমানোর চেষ্টা করি, একটু পর সাউন্ডটা আরো বেশি বাড়তে থাকে, হুট করে আরো সাউন্ড জোরে জোরে হয়। আমি দুজনেই যত দূর জানি পড়া শুরু করলাম, জোরে জোরে পড়তেছি, কিন্তু কোনো কাজ হইতেছে না। সাউন্ড যথারীতি হয়ে দিয়েছে, সাউন্ড কম বেশি এরকম কিছু না, সেরকম ছিল এরকম হইতেছে। এখন 2-4-5 মিনিট যাওয়ার পরে আমি ফিল করলাম যে আমার রুমটা যে আছে, আমার রুমটা কবরস্থানের ঠিক অপোজিটে, ওইখানের জানালা কেউ যেন ঠাস করে খুলে ফেলাই দিছে, এরকম একটা শব্দ, বিকট একটা শব্দ হয়ে। তো আমি বললাম আম্মু আমি জিজ্ঞাসা দেখি এখানে কি হয়েছে, এখানে কোনো সমস্যা আছে কিনা। সে আমাকে যাইতে নিষেধ করে, না যাইতে হবে না, এখানে যাইতে হবে না, কারণ ওইখানে প্রবলেম হইতে পারে। কারণ আমাদের আমি যে আমার সাথে যে রুমে থাকি, ওই রুমে অনেক জিনিস থাকে, মানে ওই রুমে নামাজ পড়া হয়, জায় নামাজ, কোরআন, তসবিহ তালাওয়াত সবকিছু ওই রুমে করা হয়। হয়তো বা এই রুমে কোনো বিয়ের জন্য সে আসতে পারতেছে না বা খারাপ কিছু আসতে পারতেছে, এরকম এক মনের সন্দেহের জন্য আম্মু আমাকে যাইতে নিষেধ করতেছে। আর ওই ঘরে সূরা ইয়াসিন রাখা ছিল, অনেক কিছু আয়ত করছি, মানে ওয়ালমেট যেগুলো থাকে এগুলো রাখা ছিল। হয়তো এই কারণে আমাদের কোনো ক্ষতি করতে পারতেছে না, বা আমরা ওই রুমে যদি যাই, যে রুমে জানালা ফেলা ওই রুমে গেলে হয়তো আমাদের কোনো ক্ষতি করবে, এই ভয়ে আমাকে চাইতে দেয় না। সকাল হয়, আর ওই দিন রাতে আমাদের কারোর ঘুম নাই চোখে। সকাল হয়, গিয়ে যথারীতি দেখি রুম ঠিকঠাকই আছে, কোনো জানলা পড়া যে শব্দ শুনছি জানলা ঠিকঠাকই আছে, জানলা কোনো প্রবলেম হয় না। এরকম প্রায় এরকম আমাদের সাথে ওই দিন রাত থেকে, যেদিন রাতে আমার ফ্রেন্ডের আমার মাকে জানাইলো, ওই দিন রাত থেকে আমাদের ঘরে এরকম প্রায় সময় এরকম সমস্যা হয়ে থাকে। এই একদিন জানালা শব্দ, একদিন হাত চড়ার শব্দ, একদিন দেয়ালে স্পট পাইতেছি, দেয়ালে পায়ের স্পট, অনেক ধরনের প্রবলেম আমরা ফেস করতেছি। তো সবগুলা এরকম হইতেছে। এরপর ছাত্র আন্দোলন, কোটা আন্দোলন শুরু হয়ে যায়, আমাদের সমসাময়িক যে আন্দোলনগুলো। এরকম টাইমে আরো অনেক প্রবলেম ফেস করতেছি, যে আমার আম্মু স্পষ্ট ক্লিয়ারলি দেখতে পাচ্ছে যে কেউ একজন আম্মুকে আসা গলা টিপা দিতেছে, এরকম অনেক প্রবলেম, ঘুমের বাজে, এরকম অনেক সমস্যা হয়েছিল। এরপর আরো একদিন রাতে আমি দেখতেছি যে ছাদে কেউ হাঁটতেছে, আমাদের ছাদে কেউ যেন হাঁটাহাঁটি করতেছে। সাথে হাঁটাহাঁটি শব্দ শুনি না, আমি সেদিন রাতে আমার বাসার যে করিডোর আছে, করিডোর দিয়ে তাকাই দেখি 4:30টার মতো বাজে, 4:30 বাজে, হ্যাঁ এরকম টাইমই বাজে। ওই টাইমটাতে কেউ একজন এসে কবরস্থানের দিকে ভ্যান থেকে নেমে কবরস্থান দিকে ঢিলাচ্ছে।
তো বিষয়টা সত্যি অবাক করার মতো, কারণ এই রাতে কি কবরস্থানের দিক কেন মানুষ জ্বালাইতে যাবে? একজন ব্যান থেকে নামে কবরস্থান দিক দিতেছে, এটা দেখার পরে আম্মুকে দেখে আম্মুর কাছে অবিশ্বাস্য লাগলো। এরকম প্রায় এরকম ঘটনা শোনার পর আমরা বাসায় চলে আসি। বাসা ছাড়ে দেওয়ার মতো এক উপক্রম শুরু হয়ে যায়, কারণ আমার 3 তলায় যে আমার ফ্রেন্ডরা থাকতো ওরাও প্রায় বাসা ছেড়ে দিছে। তো আমাদের এখানে এরকম সমস্যা, যেহেতু লাইফ রিস্ক হয়ে যাওয়ার মতো এরকম এক সমস্যা। তো আমরা আমার গ্রামের বাড়ি যেখানে মুক্তাগাছা, আমার মুক্তাগাছা চলে আসা হয়। তারপর আমার মামাকে জানানো হয়, মামা একজন বড় এখানকার মসজিদে একজন বড় ইমাম, তাকে জানানো হয়। সে জানানোর পরে সেগুলো বলছে কাহিনীগুলো সত্যি, এগুলা তো ভৌতিক টাইপই মনে হচ্ছে, কিন্তু এখন জানা দরকার কিসের জন্য এগুলো হচ্ছে। সেখানে বড় কবিরাজ যারা ছিল, আমরা প্রায় 10 দিনের মতো আমার নানা বাড়িতে ছিলাম এইসব প্রবলেমের জন্য। সেখানে যে কবিরাজ টবের যারা ছিল আর কি, তাদেরকে মাওলানা পীর সবার আর কি পরামর্শ নেওয়া হয়। তো পরামর্শক্রমে সেখানে আর কি জানা যায় যে কি একটা বলে তাদের কবিরাজের বাসায় বাটি চালান, এরকম তার বাটি চালান দিয়ে থাকি দেখা হয়। তারা নাকি জিনের সাথে কথা বলছে, কথা বলে আমরা জানতে পারছি এখানে আমাদের বাসায় অনেকগুলা কবরস্থানের পাশে যেহেতু অনেকগুলা জিন আছে, সেগুলা জিনগুলো হইতেছে ম্যাক্সিমাম গুলা বয়স্ক জিন আর কি, যেগুলোকে বলে বয়স্ক জিন। তারা চায় না যে আমরা এখানে থাকি, শুধু আমরা না, তারা চায় যে পুরো বাসাটাই যেন খালি হয়ে যায়, এই পুরো কবরস্থান এলাকাটাই যেন খালি হয়ে যায়। কারণ এক সময় এখানে কোনো বাসা ছিল না, তখন ওরা নাকি নির্বিচারে ঘোরাফেরা করতে পারতো, কিন্তু এখন বাসা হয়ে যাওয়ার কারণে মানুষ জনবসতি করার ফলে তারা ঘোরাফেরা করতে পারছে না এখানে। তো এইরকম প্রবলেমের জন্য তারা কবিরাজ আমাদেরকে জানায় যে প্রবলেম কাটা যাবে, তো সবচেয়ে ভালো হয় আপনার বাসাটা ছাড়ে দেন, বাসাটা ছাড়লে সবচেয়ে বেশি ভালো হয়, আর প্রবলেম কাটার মতো ব্যবস্থা আমরা করে দিব। তো তারা আমাদেরকে অনেকগুলো রুলস দেওয়া হয়, যে এই বিভিন্ন কাগজ কলম দেওয়া থাকে যে এইগুলা দেয়ালে চলাইতে হবে, আরো অনেক রুলস দেওয়া হয়। সেসব রুলস মেনটেন করা হয়েছে। মেনটেন করার পাশাপাশি মালিককে জানানো হয় যখন যে আপনাদের বাসায় এগুলো প্রবলেম হইতেছে, যে আমরা এরকম অনেকগুলো দেখছি। সে মালিক তো অস্বীকার করে না, বরং মালিক নিজেও ঘাবড়ায় যায়। সে খুবই ঘাবড়ায় গেছিল, কারণ তার নিজের যে ছেলে ছিল বাচ্চা, সে ক্লাস 3 কিংবা 4-এ পড়ে। সে প্রায় দেখতো যে আকাশ থেকে কেউ যেন একটা তার রুমে আসতেছে, মানে ছাদ থেকে কেউ একটা তার রুমে আসতেছে, দূর থেকে কেউ একদম তার রুমে আসতেছে, এরকম ফিল করছে তার ছেলেটা। কিন্তু বাচ্চা ছেলে যেহেতু, তার কথা মালিক হিসেবে গ্রাহ্য করে নেই, গ্রাহ্য না করে সে কোনো কিছু পাত্তা দেয় নাই। কিন্তু এখন যখন আমাদের কাছ থেকে শুনছে, আরো মালিকের বিশ্বাস করার অনেকগুলো কারণ হচ্ছে আমাদের বাসা ঠিক পাশের বাসা, সে বাসা 1 মাসও কেউ ভাড়াটে টিকতে পারে না, প্রতিনিয়তই সেখানে ভাড়াটে উঠতে আর চলে যায়, এরকম হয়, এরকম অনেকবারই হয়। আর আমার বাসার সাইডে যে মাঠটা ছিল, ওই মাঠে বাচ্চারা আগে খেলাধুলা করতে, কিন্তু এখন আর কেউ খেলাধুলা করতে পারে না। সন্ধ্যার সময় তো দূরের কথা, সকালবেলাও কেউ ওইখানে মানুষ থাকে না, মানে এরকম এক ভয়ঙ্কর এক অবস্থা। তো যতগুলো রুলস দেওয়া হয়েছিল, রুলস আমরা মেনটেন করি, যেগুলো বলা হয়েছিল কবিরাজের পক্ষ থেকে সেগুলো মানা হয়। কিন্তু তারপরেও বাসায় কোনো আমরা পাই নাই যে বাসায় যে কোনো স্বস্তিদায়ক অবস্থা বিরাজ করবে, এরকম কোনো কিছু ছিল না। বাসায় প্রতিনিয়ত সমস্যা হয়েই যাচ্ছিল, আমরা সবসময় একটা আতঙ্কে ছিলাম আর কি বাসাটা। তো পরিশেষে বাসা আমরা এখন ছেড়ে দিছি। আমরা গতকালকে আমরা মুক্তাগাছা চলে আসছি। এই বাসায় প্রবলেমের জন্য মেনলি ছাড়া হয়েছে। আর সৌভাগ্যক্রমে কালকে আমরা মুক্তাগাছার হেল্পলাইনে এই পোস্টটা দেখি যে আজকে বুধ ফেম আসবে, তো এই জন্যই শেয়ার করে এটা। আশা করি সবাই যারা এরকম অবস্থানের পাশাপাশি যাদের বাসা আছে তারা সেফ থাকবেন, তারা চেষ্টা করবেন যথেষ্ট সেফ থাকার। এটুকুই আমার বলার ছিল। ধন্যবাদ বুধ ফেমকে আমার কাহিনী শোনার জন্য। আমার নাম আবু রাইহান। যে ঘটনাটা আমি বলতেছি তোদের মাঝে, যে ঘটনা হলো আমার আব্বু কিংকা আমাদের তাই বাড়ি যাব, একটু একটা যে কোনো কাজ একটা যাবো। তো আপনার ঘটনা হলো রাতে 11টা বা 11:30 দিকে গেছে। তো যাওয়ার সময় স্কুলের শেষ আমাদের যাওয়ার লাগে। তো স্কুলের সামনে যাওয়ার পথে না, স্কুলে আছে টিউবওয়েল আছে, টিউবওয়েল ওই জায়গায় যাওয়ার পর দেখলো একটা সাপ। আব্বা কি ওই সাপ দেখলে সাপ মারাই খুব হয়, ইচ্ছা হয় ওর। ওই সাপ বেড়ে মানে মারবো, যে কি লাড়িটা কি বুঝতেছে, মানে লাড়ি পায় না। পরে একটা বাঁশ পাইছে, বাঁশটা পাওয়ার পরে সাপটার এমন করছে, আঘাত করছে, মানে আঘাত লাগছে না, হঠাৎ করে সাপটা নাই। সাপটা না থাকার পরে আপনার সাবধান নাই, তাহলে আমি একটু দেখা করে যাওয়ার সময় আপনার স্কুলের কোনায় ওই সাইডে যাওয়ার পরে আপনার যে একটা গাছের নিচ দিকে, মানে গাছের নিচে যাওয়ার পরে যে মনে হয় যে কেউ চাপ দিছে, চাপের মতো লাগছে। চাপের মতো লাগার পরে আপনার তেমন একটা কিছু করছে না। তো চাপ লাগার পরে আপনার
ওই বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে আলোচনা করে ই করছে, আইসা পড়ছে। আসার পরে আপনার এটা আমরা 2017 সালে ঈদের দিন সকালবেলা, ঈদের দিন সকালবেলা আমার আব্বু মনে করেন যে মানে কি যে বলবো, মনে করেন যে ইয়ের মতো হয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে। এই বিষয়টা মনে করেন আমরা বুঝতেছি না। তো না বোঝার পরে মানে আব্বা গেছি, তোমার কি হয়েছে, মানে রাগে খুব ই করতেছে, চেতাছে, বলতেছে আমি চারাল, মানে চারাল বলতেছে, নাম কি চারাল, মানে চারাল মানে কি, আমি চারাল, আমি ওই নিমগাছে থাকি, নিমগাছে থাকার পরে আপনার মানে ঘটনা পরে আমার ওই সাইডে আপনার আছে গুরুস্থান মাদ্রাসা আছে, মাদ্রাসা মনে করেন যে অন্য একটা হুজুর আছে, আপনার নাম হয়েছে ওই জ্ঞান করে থাকে, জ্ঞান হুজুর বা মানে মুক্তেশ্বর রহমান বলে চিনে মানুষ। তো ওই জায়গায় যাওয়ার পরে মনে করেন যে আমার আব্বার সুদ্ধা আর আমার লাগে ভাবি লাগে আর আমি এই 3 জন মানুষ গেছি। যার পরে হুজুরে ডাক দিছি যে এই সমস্যা, আমার আব্বার তো এই সমস্যা। উনি বললো যে আচ্ছা নিয়ে আসেন দেখি কি হয়। ও নেওয়ার পরে মানে 2 হাত দেখছে, 2 হাত দেখার পরে ওই তো সমস্যাই, আমি জিনিস ই করতেছি, মানে 3টা দিচ্ছে, কবর দিচ্ছে আর আপনার ওই দিচ্ছে, ওই পানি ভরা দিচ্ছে, ওই কবচটা 3টা আপনার করবেন ওই সরিষার তেলের মধ্যে ভিজাইয়া আগুনে ধরে ইয়ে ধরবেন, নাকে ধরবেন। ওই নাকে আনার মানে ওই জিনিসটা দিচ্ছে, দেওয়ার পরে আমরা করছি, আমরা জায়গা দিলাম বাড়ির জায়গা ওজু মজু কইরা পানিটা আমরা যে বাড়ি এরিয়াটা আছে ওই এরিয়ার মানে চতুর্দিকে পানি করবেন, সেটা পানি সেদিন পরে আপনার ওই ইটা ওই কবচটা শরীর তেলে ভিজাইয়া আগুনে ধরে আপনার ইয়ে ধরবেন, নাকে ধরবেন। যে যেমন ভিজাইয়া মনে করেন যে আমার এই ভাই লাগে মহিষ ভাই করে নাম, উনি আবার একটু মনে করেন এই সমস্ত জিনিসের মধ্যে মানে একটু খুবই মোটামুটি ভালোই জানে। যেন উনি মনে করেন ভিজাইয়া জলে নাকে ধরছে, তখন মারছে, লাথি মারছে, ওই যে সরা। আর বাড়িতে এত কেন মানুষকে, মানুষের মধ্যে আমরা 2 জন মানুষ, এত মানুষ কি বাড়ির মধ্যে আবল তাবল মনে করেন যে বলতেছে। বরাবরে আমা কইতেছে মানে আমার ভাই ঘরে একটু ধরো, মানে আমি ধরছি, আমার মনে করি মিলে মারছে, মানে আমার চিনি না, আমি যে হের ছেলে আমার চিনি না এই অবস্থা। পরে করার পরে হে আবার করছে অবস্থা তেলাম চুবাইয়া আবার ধরাইয়া দোয়া ধরছে, দোয়া দেওয়ার পরে মানে হে চুপ হয়ে গেছে। চুপ হয়ে যাওয়ার পরে আর কোনো কথা সমস্যা না, কয় কি হয়েছে আজকে ঈদের দিন এই অবস্থাকে, কয় না কোনো সমস্যা না, মানে আমি কইছি না যে আপনার এই সমস্যা হয়েছে বলে কইছি না। তো এই করার পরে আপনার ওই মোটামুটি সুস্থ মতো আইছে। এরপরে আপনারও ওই উনিকে সুস্থ, ঈদের দিন সুস্থ, তার 2 দিন পরে আবার এই সমস্যা হয় না, ওই আবার ওই ধরছে আপনার ওই সারালে ধরছে। পরে ওই করার পরে আবার ওই হুজুর আইছে, হুজুর আওয়ার পরে আপনার ওই কবর দিচ্ছে, কবর দেওয়ার পরে আবার পরে আপনার হয়েছে, সুস্থ হয়ে গেছে। তো ভাই ঘটনা আমার এটুকুই শেষ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সোহাইল ইসলাম শুভ, বাড়ি জামালপুর জেলার ইসলামপুর উপজেলা। তো অনেক বছর যাবতই ভূত.com শোনা হয়, সেই সুবাদে সাবিত আলম ভাইয়ার সাথে পরিচয়। এবং গতকাল হঠাৎ করে সাবিত আলম ভাইয়া বলল যে এরকম একটা শো করা হবে, বিভিন্ন ঘটনা সংগ্রহ করা হবে। তো আমার কাছে যেহেতু ঘটনা আছে একটি, তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি তাহলে একটি ঘটনা আমি বলতে চাচ্ছি। তো সেই সুবাদে আজ এখানে সাবিত আলম ভাইয়ের সাথে আসা। তো আমি যে ঘটনাটি বলবো বেসিক্যালি সেই ঘটনাটি হচ্ছে আমার দাদার আমলে, আমার দাদার সাথে এবং আমার এক দাদারা 3 ভাই, আমার ছোট দাদার 3 ভাইদের মধ্যে যে ছোট দাদা ছিল সেই ছোট দাদার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। তো ঘটনাটা শুরু হচ্ছে, আমার যে ছোট দাদা সে ছিল একজন সরকারি কর্মচারী, সরকারি চাকরি করত, এবং পাশাপাশি সে যেটা করত সেটা হচ্ছে যে সে জিন হাজির করত। তো ঘটনার সূত্রপাত হচ্ছে এখান থেকেই। তার এই জিন হাজির করাটা
যাদেরকে সে হাজির করত তাদের মন মতো হতো না, যাকে বলে আর কি তারা এটা পছন্দ করতো না যে তারা এখানে আসুক বা তাদেরকে এখানে হাজির করে তাদেরকে টর্চার করা হোক, এটা আর কি তারা পছন্দ করতো না। যার কারণে আমাদের পুরো ফ্যামিলির উপরে এর প্রভাবটা এসে পড়ে এবং আমাদের পুরো ফ্যামিলিকে এর জন্য অনেক ভোগান্তিতে পড়তে হয়। তো ঘটনার শুরু যেখান থেকে সেটা হচ্ছে যে একদিন আমাদের যেহেতু গ্রামের বাড়িতে তখন কারেন্ট ছিল না, তেমন একটা কারেন্ট না থাকার কারণে সবাই কুপিবাতি ব্যবহার করতো বা হারিকেন ব্যবহার করতো। তো কুপিবাতি বা হারিকেন যে ব্যবহার করতো, তো আমাদের বাড়ি থেকে প্রায় 3-4 কিলো হবে, 3-4 কিলো দূরে একটা ক্ষেত ছিল, হ্যাঁ, সেখানে আলু চাষ হতো। তো ওই আলু চাষ রাতের বেলা তখন যেহেতু বিদ্যুৎ ছিল না, বিদ্যুৎ বিচ্ছিন্ন একটা গ্রাম, হ্যাঁ, এর জন্য রাতের বেলা সেই আলুকে পাহারা দেওয়ার জন্য আর কি লোকজন খেতে খেতে থাকতো, হ্যাঁ, যে কেউ যাতে আলু চুরি করতে না পারে। তো আমার 3 দাদার ঘরে আমার টোটাল চাচারা হচ্ছে প্রায় 14-15 জন চাচা আছে। তো তখন তাদেরকে এই 14-15 জনকে প্রত্যেকটা 2-3টা করে দল ভাগ করে দিচ্ছিল আর কি। আমার দাদারা দল ভাগ করে দিয়ে বলছিল যে তোমরা এক কাজ করবা, এক এক দিন এক এক দল গিয়ে সেখানে পাহারায় থাকবা, মানে পাহারায় সেখানে রাত কাটাবা, হ্যাঁ, একদিন গেলা এই 3 ভাই, আরেক দিন গেলা এই 3 ভাই, এরকম ভাবে। তো এভাবে আর কি একদিন আমার যেই রাতে এই ঘটনাটা ঘটে, তো ওই রাতে হচ্ছে আমার 4 চাচা যায়, হ্যাঁ। তো যাওয়ার পরে সেখানে বেসিক্যালি তারা হারিকেন নিয়ে গেছিল এবং সেখানে নিয়ে গেছিল হচ্ছে খাবারের শুকনো খাবার, কারণ রাতে ক্ষুধা লাগলে তো কিছু খেতে হবে। তো শুকনো খাবার নিয়ে গেছিল এবং আশেপাশে যেহেতু এটা একটা জনমানব শূন্য জায়গা, আশপাশ কোনো বাড়িঘর নেই, বা বাড়িঘর সেখান থেকে প্রায় 3-4 কিলো এরকম দূরত্বে আর কি। তো পানি বা কোনো একটা কিছু প্রয়োজন পড়লে বাড়িতে আসা ছাড়া অন্য কোনো আদারওয়াইজ কোনো অপশন নেই। তো তারা মাগরিবের আজান দেওয়ার আগে আগে সেখানে চলে গেল, হ্যাঁ। তো মাগরিবের আজান দেওয়ার আগে আগে সেখানে চলে গেল, ঠিক আছে। তো যাওয়ার পরে তাদের যেটা মনে পড়লো যে আমরা তো পানি আনতে ভুলে গেছি, হঠাৎ রাতে যদি পানি পিপাসা লাগে তাহলে আমরা কি করব। তো এর জন্য বললো কি, এক ভাইকে বললো যে আচ্ছা তুমি এক কাজ করো, এখনো তো রাত হয়নি বা অন্ধকার নেমে আসেনি, তুমি এক কাজ করো, তুমি বাড়িতে যাও, তুমি বাড়িতে যাও, বাড়ি থেকে তুমি পানি নিয়ে আসো, হ্যাঁ, আমরা এখানে থাকি, তুমি এখনো রাত হওয়ার আগে আগে বা অন্ধকার হওয়ার আগে আগে তুমি চলে আসবে তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, যেই বলা সেই কাজ। তো আমার এই কাকা চলে আসলো, বাড়ির দিকে রওনা হলো। তো বাড়ি থেকে আসার মুহূর্তে একটা জায়গা আছে, সেই জায়গাটা হচ্ছে এখনো আছে, সেটা আমার যতদিন থেকে বুদ্ধি আমি দেখতেছি যে একটা গাছ, বট গাছ। আমার বুদ্ধি হওয়ার পর থেকে আমি দেখতেছি সেই বট গাছটা আগে যে অবস্থায় ছিল ঠিক এখনো ঠিক সেই অবস্থাতেই আছে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে গাছের যে বাকল থেকে শুরু করে গাছের যে ডালপালা, তারপরে গাছের পাতা, হ্যাঁ, ওই আমার বুদ্ধি হওয়ার অর্থাৎ 7-8-10 বছর আগে যেরকম ছিল এখনো ঠিক ওই অবস্থাতেই আছে, এটার কোনো পরিবর্তন হয় না। সবাই ওটাকে আর কি ভূত গাছ বলে সবাই আর কি চিনে, যে ওই গাছের এখানে সবাই যাওয়া থেকে বিরত থাকে, প্রয়োজন না পড়লে ওইদিকে কেউ একটা যায় না তেমন। আচ্ছা, তো আমার ওই কাকা ওই গাছের ওই দিক দিয়ে আসতেছিল। তো হঠাৎ যখন ওই গাছের ওখানে আসে, মাগরিবের আজান দিয়ে দিচ্ছে, হ্যাঁ, ওই সময় দেখতেছে যে আমার কাকার পাশাপাশি অনেক দূরে, কাছে না দূরে, হ্যাঁ, দেখতেছে যে একটি ঘোড়া ওইখানে মাঠের মধ্যে ঘাস খাচ্ছে, হ্যাঁ। তখন কাকা চিন্তা করে যে কি ব্যাপার, এই সন্ধ্যা হয়ে গেছে, এখনো এই ঘোড়া এখানে মাঠের মধ্যে কে রেখে গেল, কার ঘোড়া, এই সন্ধ্যায় একটু পরে তো রাত হয়ে যাবে, একটু পরে তো এই ঘোড়া হারিয়ে গেলে তো আর খুঁজে পাবে না কেউ। আচ্ছা, তো এটা চিন্তা করে কাকা ওই ঘোড়ার দিকে তাকিয়ে হাঁটতেছিল। তো যখন কাকা ওই ঘোড়াকে নোটিস করলো, ঠিক একই সময়ে ঘোড়াটাও কাকাকে নোটিস করলো এবং কাকার দিকে তাকাচ্ছে। আচ্ছা, ঘোড়া যখন কাকার দিকে তাকালো এবং কাকাও হাঁটতেছে, ঘোড়াও হাঁটতেছে পাশাপাশি, বাট কাকা যেই ডিস্টেন্সে হাঁটতেছে ও ওই ডিস্টেন্সে হাঁটতেছে। তো একটা সময় কাকা খেয়াল করলো যে ঘোড়াটা যে হাঁটতেছে, ঘোড়াটার পা মাটিতে নাই। তখন যখন দেখলো যে ঘোড়াটার পা মাটিতে নেই, তখন কাকার একটু ভয় লাগলো যে কি ব্যাপার, ঘোড়া হাঁটতেছে, ঘোড়ার পা মাটিতে নাই, এটা কেমন, হ্যাঁ। তখন কাকা একটু ভয় পাইলো, যাকে বলে, কারণ যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আর আশপাশে কোনো বাড়ি ঘর নেই, একটু ভয় পেয়ে গেল।
তো কাকা কি করলো, দৌড় দিল। তো দৌড় দেওয়ার পরে যেটা হলো যে ওই ঘোড়াটাও পাশাপাশি যে ঘোড়াটা ছিল সেও দৌড় দিছে, এই ঘোড়াটাও দৌড় দিছে। তো ঘোড়াটাও দৌড়াচ্ছে, কাকাও দৌড়াচ্ছে, এরকম একটা পরিস্থিতি। তো দৌড়াতে দৌড়াতে যে একটা মানে নিচু জমিনের জায়গা থেকে একটু উঁচা জায়গায় উঠলো। ওইখানে একটা ব্রিজ ছিল, ব্রিজটা এখনো আছে। সেই ব্রিজটাকে আমরা সবাই ছোট ব্রিজ বলে ডাকি, ছোট ব্রিজ বলে চিনি। হ্যাঁ, তো ওই ছোট ব্রিজের উপরে উঠলো কাকা। তো ছোট ব্রিজের উপরে ওঠার পরে যেটা হলো, আমাদের এই এলাকার আমার কাকার মানে আমার আব্বুর পাড়া প্রতিবেশী দাদা হয় একজন। উনি খুব মিশুক একজন মানুষ ছিল, হ্যাঁ, অনেক মজা করতেও। হ্যাঁ, তো উনার সাথে দেখা, তো ওনার সাথে যখন দেখা তখন বলতেছে যে দাদা, এখানে যে মাঠের মধ্যে একটা ঘোড়া ঘোরাঘুরি করতেছে, তো এই ঘোড়াটা কার? হ্যাঁ, এটা তো একটু এই যে অন্ধকার হয়ে যাচ্ছে, কার না কার ঘোড়া ঘুরতেছে, হারিয়ে যাবে তো। যখন এই কথা বললো, সে কোনো কথা বলতে কোনো রেসপন্স নাই তার। যখন কোনো রেসপন্স নাই তখন কি ব্যাপার, একটু আগে তো মানে বিকালের দিকে দাদার সাথে অনেক মজা ঠাট্টা করলাম, এখন হঠাৎ কি হলো দাদার? দাদা আমার সাথে কথা বলতেছে না কেন? আবার বললো যে দাদা কি হলো, কথা বলতেছে না কেন, কথা বলো। হ্যাঁ, যখন এই কথা বললো না, তারপরে কোনো রেসপন্স নাই, কয়েকবার এভাবে বললো, রেসপন্স নাই। তখন সে আর বুঝতে বাকি রইল না যে এটা আমি একটা কোনো ট্র্যাপে পড়ে গেছি। হ্যাঁ, কোনো একটা ট্র্যাপে পড়ছি। তো তখন সে কি করলো, বাড়ির দিকে রওনা দিল যে না, এখানে আর থাকা যাবে না। যখন সে বাড়ির দিকে রওনা দিল আমার কাকা, তখন বাড়ির দিকে যাচ্ছে, হ্যাঁ, হঠাৎ তার কেমন জানি মনে হলো যে পিছন দিকে কিছু একটা হাঁটতেছে। হ্যাঁ, তখন সে পিছনের দিকে তাকিয়ে দেখে একটা বিড়াল হাঁটতেছে, তার পিছনে পিছনে আসতেছে। তখন সে চিন্তা করলো যে আচ্ছা, এখানে বিড়াল আসলো কোথা থেকে? কারণ যেহেতু বিড়াল থাকবে হচ্ছে যেখানে লোক বসতি আছে, হ্যাঁ, এখানে জনমানব শূন্য স্থান, হ্যাঁ, কোনো যাকে বলে শুধু জমিন আর জমিন, যেদিকে তাকা যায় শুধু জমিন, কোনো বাড়ি ঘর নাই। তো এখানে তো বিড়াল তো আসার কথা না, যেহেতু লোকালয় নাই। তো কাকা ভয় পেয়ে গেল। তো ভয় পেয়ে সে জোরে হাঁটা শুরু করলো। যখন সে জোরে হাঁটা শুরু করলো, সে নোটিস করলো তার পিছনে এখন আর বিড়াল নাই, এখন বড় সড়ো কিছু একটা তার পিছে। তার যে গতিটা, এই গতিকে মানে তার এই গতির সমান সমান মানে তার পিছে পিছে দৌড়াচ্ছে। আচ্ছা, তখন এটা যখন সে অনুভব করতে পারলো, তখন সে পিছনের দিকে তাকালো। পিছনের দিকে তাকিয়ে দেখে যে এখন একটা শুকর তার পিছে দৌড়াচ্ছে। যখন এটা সে দেখলো, তখন তার আর কোনো কিছু বুঝতে বাকি থাকলো না, সে জোরে দৌড় দিল। যখন সে জোরে দৌড় দিল, আমাদের বাড়ির কাছাকাছি চলে আসলো। এইভাবে দৌড়ায় কোনো দিকে মানে ভয়ের মুহূর্তে যাকে বলে দৌড়ানি, হ্যাঁ, ভয়ের মুহূর্তে দৌড়ানি, তার রাস্তা শেষ হচ্ছে না, এই দৌড়ানিতে রাস্তা শেষ হচ্ছে না। তো বাড়িতে এক পর্যায়ে তার বাড়িতে চলে আসলো। তো বাড়িতে আসার মুহূর্তে সেই যে শুকরটা, এই শুকরটা আবারও ওই যে দাদার সাথে দেখা হয়েছিল, ওই দাদার অবয়ব ধারণ করছে। অবয়ব ধারণ করে বলতেছে যে কালা দরবেশকে বলিস আমাদের যেন না জ্বালায়, হ্যাঁ, সাবধান করে দিস, আর তোকে আজকে প্রাণে রক্ষা করে দিলাম, তুই আজকে প্রাণে বাঁচলি, হ্যাঁ, আর এদিকে আসিস না। তো এটা বললো। তো আমার জ্যাঠা কাকা আর কি ওই বাড়িতে চলে আসলো। বাড়িতে চলে এসে আমার দাদিকে সব ঘটনা বললো যে এরকম আমি তো পানি নিতে আসছিলাম, তো এরকম আমি তো ভয় পেলাম। তো যখন এটা বললো, তখন দাদি আর কাকাকে আর যেতে দিল না। হ্যাঁ, পরের দিন ওর বাকি যে ভাইরা এসে বললো যে কি ব্যাপার, তোকে পানি আনতে পাঠালাম, তুই কেন আসলি না? হ্যাঁ, তো যাই হোক, এটা বললো। তো পরের দিন যেটা হলো যে এভাবে চলতেছে। পরের দিন আমার বাবা আবার আমাদের যে বাজার আছে, এলাকার যে বাজার, এই বাজারে দোকান আছে, আমার বাবার দোকান ছিল, তখন ছিল যে দোকান, কাপড়ের বস্ত্রালয় ছিল। হ্যাঁ, তো ওই দোকান থেকে বাবা, সাধারণত গ্রামের বাড়ি তো তখন যেহেতু বিদ্যুৎ নেই, রাতের 8টা-9টায় অনেক সময়। হ্যাঁ, তো আমার বাবা রাতের 9টা-10টার দিকে দোকান বন্ধ করে, বাবার একটা সাইকেল ছিল, তো বাবার সাইকেল ছিল, বাবা সাইকেল দিয়ে আসতেছিল। তো আমাদের বাড়ি থেকে আমাদের যে বাজারের যে রাস্তাটা আছে, বলে রাখি যে এই রাস্তাটায় একটা বিরাট বড় বাঁশঝাড়ের বাগান আছে, বাঁশঝাড় আছে, তো এখনো সেটা আছে। তো সেই বাঁশঝাড়ে, সেখানে হচ্ছে এই বাঁশঝাড়টা সম্পূর্ণটাই শুধু কবর আর কবর।
হ্যাঁ, অনেক কবর দেওয়া হয়। এলাকার যত মানুষ মারা যায়, হ্যাঁ, যাদের জায়গা নেই, জমি নেই, হ্যাঁ, তারপরে যাদের ওই ভিটাটা, হ্যাঁ, ওই ভিটাটা যাদের, ওদের কবর, পাশাপাশি যাদের জায়গা জমি তেমন একটা নেই তাদের কবরও সেখানে দেওয়া হয়। তো পুরো জায়গাটাই শুধু কবর আর কবর এরকম। তো ওই জায়গাটা যখন আমার বাবা আসে, আব্বু আসে, তখন যেটা হয় যে রাস্তার মধ্যে দেখে যে রাস্তার মধ্যে একটা বাঁশ পড়ে আছে, যেহেতু বাঁশঝাড়, রাস্তার মধ্যে একটা বাঁশ পড়ে আছে। তো আব্বু এটা দেখে আব্বুর কাছে একটা একটু অদ্ভুত লাগছে, কি ব্যাপার, এখানে রাস্তার মধ্যে বাঁশ পড়ে আছে রাতের বেলা, যেহেতু কন্টিনিউয়াসলি 2-1 দিন যাবত এই ধরনের ঘটনা ঘটতেছিল। তো আব্বুর মনে তখন আসলো যে কি ব্যাপার, কালকে এই ঘটনা ভাইদের সাথে, আজকে আবার এখানে বাঁশ পড়ে আছে, এটা তো স্বাভাবিক না। তখন আব্বু যেটা করলো যে বাঁশকে আর অতিক্রম করলো না, ওই বাঁশের যে মাথা, এই বাঁশের মাথা দিয়ে আব্বু ওই সাইকেল নিয়ে হেঁটে বাঁশটা পার হলো। তো বাঁশটা পার হওয়ার পরপরই আব্বু যেটা দেখলো যে মানে পার হওয়ার সাথে সাথে বাঁশটা এক ধাক্কায় উপরে উঠে গেল, মানে সোজা হয়ে গেল, একদম স্টিল সোজা। এটা দেখে তো আব্বু অনেক ভয় পেয়ে গেল। তো আব্বু সাইকেলে উঠে যত দ্রুত সম্ভব বাড়িতে চলে আসলো। তো বাড়িতে চলে এসে বাড়িতে খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করে ঘুমাতে যাবে। এই সময় দেখে মানে শব্দ শুনে যে আমাদের বাড়ির পিছনে একটা বাঁশঝাড় আছে। তো বাড়ির এই বাঁশঝাড়টা মানে মনে হচ্ছে কেউ বাঁশ কাটতেছে, মানে 1-2জন না, মানে অনেকজন মিলে বাঁশ কাটতেছে, আর মনে হচ্ছে পুরো বাঁশঝাড় একদম কেটে সম্পূর্ণ নিয়ে চলে যাবে, এরকম একটা শব্দ। এরকম মানে অনেকজন মিলে বাঁশ কাটতেছে, যাকে বলে কুড়াল দিয়ে, হ্যাঁ, এরকম শব্দ। আর হচ্ছে বাঁশঝাড়ের সাথেই ছিল আমাদের টিউবওয়েল পার্ক, টিউবওয়েল ছিল। তো টিউবওয়েল পার্ক যে ছিল ওইখানে সমানে টিউবওয়েল কেউ চাপতেছে, এরকম শব্দ। আর হচ্ছে ওই টিউবওয়েলের আপনার কাপড় কাচতেছে, অনেক কাপড় কাচতেছে, এরকম একটা শব্দ। তো আব্বু একটু সাহস ছিল, যদিও ভয় পাইছিল, তারপর আব্বু বলল যে আচ্ছা ঠিক আছে, আমি দেখি কি হচ্ছে এখানে। তো ওই আমাদের যে ঘরটা ছিল, ঘরের পাশেই ছিল ওই জ্যাঠার ঘর, যে জ্যাঠাটা আগের দিন ভয় পেল। তো ওই জ্যাঠাটা বলতেছে যে খবরদার তুই বেরোস না, হ্যাঁ, তুই বেরোস না, এটা তো বুঝতে পারছস কি, এটা বেরোস না, বেরোলে ক্ষতি করবে, বেরোস না, ঘর থেকে বেরোস না। তো এইভাবে বলা, তো আব্বু না তাও বের হবে, হ্যাঁ, যে না আমি দেখবো কি, হ্যাঁ। তো আমার আম্মু, তারপর আমার বড় বোন ছিল, হ্যাঁ, তারা আর কি আব্বুকে আর বের হতে দেয় না। তো বের হতে দেয় না। সকালে ঘুম থেকে উঠে দেখে যে বাঁশঝাড় যেরকম ছিল ঠিক ওই রকমই আছে, ওই অবস্থাতেই আছে, কোনো বাঁশ কাটা হয়নি। এবং ওই যে টিউবওয়েল পার্টটা, এই টিউবওয়েল পার্টটাতে মানে ওই কাপড় কাচলে বা পানি ফেললে যে একটা পানির যে একটা ফ্লো বা পানি পড়ে থাকা, জমে থাকা, এরকম কিছু নেই, একদম শুকনো। মনে হয় যে 2-3 দিন যাবত এই টিউবওয়েল পারে কেউ আসেনি, এরকম একটা পরিস্থিতি। তো এইভাবে চলতেছিল। তো এভাবে চলতে চলতে হঠাৎ একদিন যেটা ঘটে, আমার দাদা ছিল একজন মসজিদের ইমাম। তো আমার দাদা এশার নামাজ পড়িয়ে ঘরে এসে খাওয়া দাওয়া করছে, রাতের খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছে। তো স্বাভাবিকভাবে যখন বিদ্যুৎ নাই, হ্যাঁ, বিদ্যুৎ যেহেতু নেই, অনেক গরম। তো আমার দাদা দরজা, এই জানালাটা খোলা রাখছে। আবার ছিল হচ্ছে জ্যোৎস্না রাত, হ্যাঁ, চাঁদ রাত ছিল। তো চাঁদের আলোতে বাইরে সব দেখা যাচ্ছে। তো আমাদের বাড়ির যে উঠানটাই ছিল হচ্ছে একটা গরুর একটা মানে চারি ছিল, গরুকে সেখানে খাওয়ানো হইতো। তো ওই চারি ছিল। তো দাদা কি করছে, তো ওইদিকে মুখ করে শুয়ে আছে, আর ফ্যানের পাখাতে হাত পাখা দিয়ে বাতাস খাচ্ছে। তো এই পরিস্থিতি দাদা মানে ওইদিকে তাকিয়ে থাকতে থাকতে খেয়াল করে যে ওই যে চারিটা আছে, ওই চারিতে কোনো একটা ওই বকরির মতো কোনো একটা কিছু মানে চারিতে লেগে পানি খাচ্ছে। তখন দাদা চিন্তা করে যে কি ব্যাপার, হ্যাঁ, কার ভেড়া বা বকরি এইভাবে রাতে ছুটে গেল, হ্যাঁ, যাই দেখি, হ্যাঁ, ভেড়াটা ধরে রাখি, সকালে আসলে দিয়ে দেওয়া যাবে, মনে হয় কারো গোয়াল ঘর থেকে সে ছুটে আসছে, এরকম। তো দাদা যেই বলা ওই কাজ, উঠে পড়লো, উঠে আর কি যাবে, একটা লাঠি নিল, হ্যাঁ, লাঠি নিয়ে রওনা দিল। তো রওনা দিবে, তখন আমার দাদি আবার নোটিস করলো বিষয়টা। তখন দাদি বলতেছে যে আপনি কোথায় যাচ্ছেন, হ্যাঁ, বলতেছে ওই যে দেখো না, ওই সামনে দেখো না, কার যেন একটা ভেড়া এসে আমাদের চারির মধ্যে পানি খাচ্ছে, হ্যাঁ। তো ভেড়াটারে
এনে আমাদের গোয়াল ঘরে রেখে দেই, কালকে যদি কেউ খোঁজ করতে আসে দেওয়া যাবে, নয়তো রাতে কোথায় কোথায় চলে যাবে, হারিয়ে যাবে। হ্যাঁ, পরে তো আর খুঁজে কেউ পাবে না। তো দাদি বলতেছে না, আপনার যাওয়া লাগবে না, আপনি যায়েন না, হ্যাঁ যারটা সে খুঁজে নিবে। দাদা বলতেছে না না, হ্যাঁ এটা হয় না, হ্যাঁ আমি দাঁড়াও, আমি ধরে নিয়ে আসি। তো দাদা বেরিয়ে গেল। তো দাদি যেটা খেয়াল করলো, দাদি এটা না করার পিছনে যে কারণটা, সেটা হচ্ছে দাদি না করতেছিল এই কারণে যে ওই যে ভেড়াটা, দাদি যেটা দেখলো, দাদির চোখে যেটা দেখলো, যে ভেড়াটার 4 পা মাটিতে নাই, মানে মাটি থেকে বেশ অনেকটা উপরে পা, মানে পা মাটিতে পড়তেছে না, তো ওই ভেড়াটা। তো এটা দেখে দাদি ভয় পেয়ে গেল যে হ্যাঁ না, এটা তো স্বাভাবিক বিষয় না। পরে দাদা তো চলে গেছে পিছনে পিছনে, মানে দাদাও যাচ্ছে, ভেড়াটাও যাচ্ছে এভাবে, মানে রাস্তা দিয়ে। তো দাদা পিছনে পিছনে যাচ্ছে, দাদাও দৌড়াচ্ছে, ভেড়াও দৌড়াচ্ছে, মানে দাদাকে ধরা দিচ্ছে না এরকম। তো দাদা গেল, দাদার যে বড় ভাই, তারপরে আমার যে ছোট দাদা, হ্যাঁ ছোট দাদা, তাদের কাছে গেল যে এরকম এরকম যে করছে, তুমি তোমার যে ভাই যে চলে গেল, তুমি এটা, হ্যাঁ তোমার ভাইকে নিয়ে আসো। তখন সে তারা যেটা বললো যে কিসের জন্য আমার ভাই গেল, আমার ভাইকে কেন যেতে দিলেন, যাই হোক এটা বলে তারা রওনা দিল দাদাকে খোঁজার জন্য। তো দাদাকে খোঁজার জন্য যেতে যেতে দেখেছে প্রায় 1-1.5 মাইল পথ দাদা চলে গেছে, 1-1.5 মাইল পথ চলে গেছে ভেড়ার পিছনে পিছনে। সামনেই ছিল একটা, হয়তো তাদের একটা পরিকল্পনা ছিল যে সামনে একটা বিরাট বড় বিল ছিল, বিলের কাছাকাছি চলে গেছে, এবং বিলটা স্বাভাবিক অর্থেই ভালো না এখন। হ্যাঁ, ওই বিলে অনেক মানুষই মারা গেছে, এবং সেই মৃত্যুগুলা অস্বাভাবিক মৃত্যু। হ্যাঁ, তো বিলের কাছাকাছি চলে গেছে। তখন দাদাকে গিয়ে ধরছে, ধরে বলতেছে যে আপনি কোথায় যাচ্ছেন? হ্যাঁ, যে ওই যে দেখো না ভেড়া যাচ্ছে, ওই ভেড়াকে ফিরিয়ে আনতে যাচ্ছি। ভেড়াটা এনে কার জানি ভেড়া, কই সামনে তো কোনো ভেড়া নাই, আপনি কই যাচ্ছেন? হ্যাঁ, আপনি কি জানেন না পরিস্থিতি এখন কেমন চলতেছে? আপনি এই রাতের বেলা একা আসছেন। দাদা মানে একটু চমকে উঠছে, তাই তো, আমি তো বাড়ি থেকে অনেক দূরে চলে আসছি। পরে দাদা একটু সেন্স ফেরার পরে দাদা বলতেছে আচ্ছা ঠিক আছে চলো, বাড়ির দিকে চলো। পরে বাড়িতে চলে আসে। তো এভাবে চলতেছিল, আজকে এই ঘটনা, কালকে এই ঘটনা, এভাবে চলতেছিল। তো একদিন যেটা ঘটে, যে ওই যেটা বললাম যে আমার যে ছোট দাদা যে জিন হাজির করতো, দাদা আবার সরকারি চাকরি করতো। তো সরকারি চাকরি করলেও সেই যে জিন হাজির করতো, এই জিন হাজির করার কারণে তাকে, তার আসল নামে কেউ তাকে চিনত না, তাকে সবাই চিনত হচ্ছে কালা দরবেশ বলে, যে কালা দরবেশ এক নামে চিনত হচ্ছে কালা দরবেশ, এখনো চেনে যে কালা দরবেশের বাড়ি কোনটা, এরকম। তো ওই যে কালা দরবেশ, সে কি করছিল যে একদিন ছুটির দিন, হ্যাঁ অফিসে যায়নি, তো আগের দিন আবার কামলা রাখছিল ধান কাটার জন্য কামলা রাখছিল। তো ধান কাটছে, কেটে দিন শেষ হয়ে গেছে। তো কামলারা এক কর্নারে কিছু একটা, মানে 1 ঘন্টার মতো কাজ, 1-1.5 ঘন্টার মতো কাজ ফেলে রেখে চলে আসছে কামলারা। তো পরের দিন ছোট দাদা বলতেছে যে এইটুকু কাজ আবার ফেলে রেখে আসছে, এটার জন্য আবার কামলা নিব, আজকে তো আমি বাড়িতে বসাই, তো আমি যাই, গিয়ে ওইটুকু কেটে রেখে আসি। তো বলে আমার ছোট দাদিকে বলছে যে আমি একটু যাচ্ছি, যে ওইটুকুর জন্য আবার কামলা নিব কেন, কারণ এটা 1-1.5 ঘন্টার কাজ, কামলারা তো সারাদিন বসে থাকবে, হ্যাঁ আমি যাই এটা কেটে রেখে আসি। তো যেই বলা সেই কাজ। তো আমার দাদা কাছে নিয়ে বের হয়ে গেছে। তো বের হয়ে যাওয়ার পরে ধান কাটতেছে, যেহেতু দিনের বেলা, তো ওই করতেছে, যেহেতু দিনের বেলা, ওই যেটা বলে অনেক লোকজন, মাঠে অনেক লোকজন। তো সবাই যেটা, মানে সবার ভাষ্য মতে সবাই যেটা দেখছে, যে আমার দাদা তো ওই ছোট দাদা ধান কাটতেছে। তো ধান কাটতে কাটতে ধানের যে গুছি, সেই গুছিটা এক হাতে, আরেক হাতে হচ্ছে কাঁচি। তো গুছি আর কাঁচি নিয়ে অনেকক্ষণ যাবত বসে আছে। তার আগে একটা জিনিস বলে রাখি, ওই যে ওই মাঠের মধ্যে কোনো গরু ছিল না। তো একটা ষাঁড় গরু ছিল, কিন্তু সেই ষাঁড় গরুটা যে কার সেটা কেউ জানতেছিল না, যে ষাঁড় গরুটা কার। কিন্তু কেউ এটাও ভাবতেছিল না যে কার খোঁজ নেই, এরকমও ভাবতেছিল যে যা হতেই পারে, ষাঁড় গরু হয়তো বা ঘাস খেতে রেখে গেছে, যে কারো হতে পারে, এর জন্য কেউ দিক দিয়ে মনোযোগ দিচ্ছিল না। তো হঠাৎ তারা যেটা খেয়াল করে, যে এই ষাঁড় গরুটা আমার দাদার পিছন দিয়ে দৌড় দিচ্ছে। তো আমার দাদার, ওই ছোট দাদার পিছন দিয়ে দৌড় দেওয়ার পর থেকে আমার ছোট দাদা স্ট্যাচু হয়ে গেছে একদম, মানে যে অবস্থাতে ছিল, এক হাতে ধানের গুছি ধরে আছে, আরেক হাতে হচ্ছে কাঁচি ধরে আছে, এভাবে স্ট্যাচু হয়ে গেছে। তো এরপর ওই গরুটা আর কি দৌড় দিল, গরুটা দৌড় দেওয়ার পরে দেখলো যে মানে আমার দাদা স্ট্যাচু হয়ে গেছে। তো স্ট্যাচু হওয়ার পরে সবাই এটা খেয়াল করলো যে কি ব্যাপার, হ্যাঁ হঠাৎ করে ধান কাটতে কাটতে এরকম থেমে গেল কেন, হ্যাঁ আর একদম স্টিল ওইভাবেই বসে আছে।
কোনো নড়াচড়া নাই, কিছু নাই। সবাই এটা নোটিস করলো। তো নোটিস করার পরে সবাই দৌড়ে আসলো যে কি হয়েছে, যাই দেখি। হ্যাঁ, তো সবাই আসলো, এসে পরে দেখতেছে যেটা যে দাদার বেঁচে নেই। হ্যাঁ, সে মারা গেছে। তো সে মারা যাওয়ার পরে সে সবাই তাকে ধরলো, নিয়ে বাড়িতে নিয়ে আসলো। পরে বাড়িতে নিয়ে এসে তাকে কবরস্থ করা হলো। তো কবরস্থ করার পরে এরপর থেকে আর কোনো এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। তো এভাবে এখন পর্যন্ত দাদা মারা যাওয়ার পর থেকে আর কি সব স্বাভাবিক হয়ে যায়। মূলত আক্রোশটা ছিল হচ্ছে ওই যে দাদা যে আমার যে ছোট দাদা জিন যে হাজির করতো, এই হাজির করার কারণে তাদের জিনদের এটা পছন্দ হতো না, যার কারণে এই আক্রোশটার কারণেই এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটতেছিল। ধন্যবাদ সবাইকে।